রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস। এবং এই কবিতার টেক্সট অ্যানালাইসিস করার আগে কবিতার সম্বন্ধে কিছু কিছু বিষয় আমাদের না জানলেই নয়, সেগুলো চট করে অল্প কথা একটু জেনে নেই। প্রথম পাবলিকেশন, কবিতাটা পাবলিশড হয়েছিল 1842 সালে। কিসে পাবলিশ হয়েছিল? ড্রামাটিক লিরিক্স, এটা হচ্ছে ভলিউমের নাম, অর্থাৎ এ কালেকশন অফ পোয়েম যার নাম হচ্ছে ড্রামাটিক লিরিক্স। এর মধ্যে একটি কবিতা পাবলিশ হয়েছিল, যে কবিতার নাম ছিল ইটালি। ইটালি ছিল প্রথম নাম। নামটা 1849-এ 1849 এসে চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে নামটা দেওয়া হয় মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস কোথায় পাবলিশ হয়েছিল? সেই একই ড্রামাটিক লিরিক্স এই ভলিউমে পাবলিশ হয়েছিল, নামটা শুধু চেঞ্জ হয়ে 1849 সালে। এটা গেল পাবলিকেশন। এবার এখানে একটা কথা বলার আছে, যে রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাচেস কবিতাটা ক্যারেক্টারাইজ করেছিল ড্রামাটিক লিরিক্স হিসেবে, কিন্তু আসলে কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। তো তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ড্রামাটিক লিরিক্স আর ড্রামাটিক মনোলগ এই দুটো কিভাবে তফাৎ, কিভাবে আলাদা? অল্প ছোট্ট কথায় আমি একটু বলে রাখি, ড্রামাটিক লিরিক আর ড্রামাটিক মনোলগের মধ্যে পার্থক্যটা যেখানে, সেটা হলো দুটোই এক্সপ্রেস করবে পার্সোনাল ইমোশনাল ফিলিংসকে তার ক্যারেক্টারের মাধ্যমে। কিন্তু লিরিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারটা ভয়েস হয়ে উঠবে ড্রামাটিক কনটেক্সটে। ড্রামাটিক মনোলগে একজন ক্যারেক্টারই পুরো লং স্পিচ দিয়ে সেই এক্সপ্রেশনটা, সেই ফিলিংসটা এক্সপ্রেস করবে। ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে লিসনার্স থাকবে, এটা আমরা বুঝতে পারবো, কিন্তু তাকে আমরা ডাইরেক্টলি ইনভলভ হতে দেখবো না। এটা গেল পার্থক্য। আর সব থেকে বড় পার্থক্য হচ্ছে ড্রামাটিক লিরিক শর্টার ভার্সন, ড্রামাটিক মনোলগের থেকে অপেক্ষাকৃত ছোট হয়। ড্রামাটিক মনোলগ অনেক বড় হয়, লঙ্গার স্পিচ হয়। ড্রামাটিক লিরিক্সে কোনো একটা ইভেন্ট অথবা পার্টিকুলার মোমেন্টকে ক্যাপচার করা হয়। আর ড্রামাটিক মনোলগে যে ক্যারেক্টার, তার ইনার যে থটস, তার গভীরে যাওয়া হয়, ক্যারেক্টারের যে সাইকি সেখানে আমাদের ঢুকতে হয়। সেটা হলো ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য। এই গেল লিরিক্স এবং মনোলগের পার্থক্য। এই মাইলাজের কবিতাটা যে ফর্মে লেখা হচ্ছে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আমি আর বড় করে লিখলাম না, আইপি লিখলাম। আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে এখানে রাইমিং কাপলেট আছে। রাইমিং কাপলেট এই কবিতায় আমরা দেখতে পাবো। এবং এর সাথে আরেকটি বিষয় দেখা যাবে, সেটা হচ্ছে এনজ্যাবমেন্টও এই কবিতায় আমরা লক্ষ্য করতে পারবো। এনজ্যাবমেন্ট, এনজ্যাবমেন্ট নিশ্চয়ই অনেকের জানা আছে, যাদের জানা নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। এনজ্যাবমেন্ট মনে করো এরকম একটি লাইন আছে, যে লাইনের মানেটা, অর্থটা, সেই লাইনটা শেষ হওয়ার সাথে সাথে শেষ না হয়ে যখন স্পিল ওভার করে উপচে পড়ে পরের লাইনে যায়, তখন সেটাকে এনজ্যাবমেন্ট বলে। অর্থাৎ একটা লাইনের মানে বা অর্থ সেই লাইনে শেষ না হয়ে পরের লাইন পর্যন্ত এটা এক্সিড করবে, সেটাকে এনজ্যাবমেন্ট আমরা বলবো। এটা গেল ফর্মের কথা। এবার ক্যারেক্টার নিয়ে একটু আলোচনা করব। এই কবিতায় কোন কোন ক্যারেক্টার আমরা পাবো সেগুলো একটু জেনে নিই, তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। প্রথম, সব থেকে ইম্পর্টেন্ট এবং অনলি ওয়ান স্পিকার এই কবিতায়, যে সে হচ্ছে ডিউক। ডিউক একজন ক্যারেক্টার। ডিউক ক্যারেক্টার বলা ভুল হবে, ডিউক একটি পোস্টের নাম, একটি ডেজিগনেশনের নাম। ডিউকের নাম আমরা এই কবিতায় পাবো না। ডিউক কে আমরা বাংলাতে কি বলবো? রাজা, রাজা বলছি। কিন্তু লক্ষ্য করে দেখো, রাজার তো একটি ইংলিশ আছে, রাজা মানে কিং। তাহলে ডিউক মানে কি? ডিউকও কিং এর যা যা বৈশিষ্ট্য, ডিউকেরও তাই বৈশিষ্ট্য, কিন্তু এখানে কিং না বলে ব্রাউনিং ডিউক বলেছে। ইটালিতে ডিউক হচ্ছে এমন একটি পদ যেটা ভেরি হাই ইন দ্য চেন অফ কমান্ড। মনে রাখবে, ভেরি হাই পজিশন ইন দি চেন অফ কমান্ড। মানে কি? চেন অফ কমান্ড মানে হচ্ছে কমান্ড দেওয়ার ক্ষেত্রে যে সিরিজের পদ থাকে, ডেজিগনেশন থাকে, তার মধ্যে ডিউকের পোস্টটা অনেক উপরে, কিন্তু সেটা কখনোই রাজার উপরে নয়। প্রথমে রাজা থাকে। রাজা এবং ডিউক দুটো আলাদা আলাদা শব্দ আমি বলছি, তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। রাজা কখন বলবো? এই প্রত্যেকেরই পাওয়ার এবং তাদের পজিশন নির্ধারিত হয় টেরিটরির উপর, এরিয়ার উপর। কে কতটা এরিয়া শাসন করছে তার উপর তাদের পদটা বা পজিশনটা নির্ধারিত হয়। রাজার এরিয়াটা অনেক বড়, ডিউকের এরিয়া রাজার থেকে ছোট। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, ডিউকের উপরে কখনো কিন্তু কিং থাকে না। অর্থাৎ যেটা বলতে চাইছি, ডিউকস রেন্ড ওভার এ স্মল পিস অফ এরিয়া, ছোট্ট একটি এলাকার উপর রাজত্ব করে ডিউক, এবং সেখানে উইথ নো কিং অ্যাভাব, অর্থাৎ তার উপরে তাকে দেখভাল করার জন্য কিন্তু কোনো রাজা প্রয়োজন হয় না, থাকে না। ডিউক নিজেই কিন্তু স্বতন্ত্র। এবার এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানার আছে, দ্য এরিয়া হুইচ কিং ডমিনেটস, যে এলাকাটাকে কিং শাসন করে সেটাকে আমরা কি বলি? কিংডম, রাজত্ব। ডিউক যে এলাকাটাকে শাসন করে তাকে বলা হয় ডাচি, ডাচি বলা হয়। ঠিক আছে। এরপরে এই কবিতা দিয়ে আমরা আরো কিছু কিছু পোস্ট পাবো, সেগুলো একটু এখানে জেনে নিই, তাহলে বুঝতে কবিতাটা সুবিধা হবে। কিং এর পরে ডিউক, আমি বললাম। ডিউকের সমসাময়িক বা ডিউকের পরে আমরা ধরে নিতে পারি কাউন্ট, এটাও একটি পোস্ট। ব্যারন্স যেমন আরেকটি পোস্ট। ব্যারন্স, এই কবিতায় ব্যারন্স নেই। নাইটস, এগুলো হচ্ছে বিভিন্ন পদ বা পোস্ট। এইগুলো এইভাবে পাওয়ার হিসেবে তাদের কিন্তু অর্ডারটা হয়। এই কবিতায় আমরা ডিউককে পাচ্ছি একজন ক্যারেক্টার হিসেবে। কেমন? এই ডিউককে
ডিউক এই কবিতায় কিন্তু কোনো ক্যারেক্টারকেই স্পেসিফিক ভাবে ডিটেলস বর্ণনা করা নেই। আমাদেরকে হিস্টোরিক ইভেন্টস থেকে বা ঘটনা থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে বা অ্যাজিউম করে নিতে হবে হয়তো ইনি হতে পারে। যেমন ডিউক আমরা এখানে ধরে নিতে পারি এই ডিউক হয়তো অ্যালফনসো টু। এই ডিউকের কথা এখানে বলা হচ্ছে, পুরো নাম হচ্ছে অ্যালফনসো টু ডে এস্ট। অ্যালফনসো টু ডে এস্ট। ইনি ইনিকে ফিফথ ডিউক ফিফথ ডিউক অফ ফেরারা। ফিফথ ডিউক অফ ফেরারা। ফেরারা কি? ফেরারা একটি জায়গা না। ফেরারা সম্বন্ধে আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই ডিউকের রাজত্বকাল ছিল 1559 টু 1597। এই 37-38 বছর রাজত্বে যে ছিলেন তার নাম হচ্ছে অ্যালফনসো টু ডে এস্ট। পঞ্চম ডিউক ছিল ফেরারা। ফেরারা একটি জায়গার নাম, আমি একটু পরে বর্ণনা করছি। তাহলে ডিউক সম্বন্ধে আমরা বুঝলাম। এর পরের ক্যারেক্টার হচ্ছে ডাচেস। ওয়াইফ অফ ডিউক হচ্ছে ডাচেস। ডাচেস কে ছিল? ডাচেসকে ধরে নিতে হবে বা হিস্টোরিক কনটেক্সট থেকে আমরা এটা বুঝতে পারি, ডাচেস হচ্ছে লুক্রেজিয়া ডে মেডিসি। লুক্রেজিয়া ডে মেডিসি ইনি হচ্ছে ডাচেস, ওয়াইফ অফ ডিউক, এবং খুব অল্প বয়সে ডিউকের সাথে ডাচেসের লুক্রেজিয়ার বিয়ে হয়েছিল। এটা আমরা হিস্টোরিক কনটেক্সট থেকে জানতে পারি। এবং এই ডাচেসের নামেই এই কবিতার টাইটেল, মাই লাস্ট ডাচেস। ঠিক আছে? এরপর আচ্ছা, আমি বললাম যে ডিউক অফ ফেরারা, এই যে ফিফথ ডিউক অফ ফেরারা, তাহলে ডাচেসের সাথে ডিউকের বিয়ে হওয়ার পর আমি এতক্ষণ বললাম কি ডিউক অফ ফেরারা, অর্থাৎ ডিউক কোথাকার ছিল? ফেরারা। তাহলে ডিউক যখন ডাচেসকে বিয়ে করছে তাহলে ডাচেসও ডাচেস অফ ফেরারা বলতে পারবো, অর্থাৎ এই ডাচেস হচ্ছে ডাচেস অফ ফেরারা। কেমন? এরপর আমাদের নেক্সট যে ক্যারেক্টার, তাকে আমরা উড বি ওয়াইফ হিসেবে ধরলাম। উড বি ওয়াইফ অর্থাৎ যার সাথে ডিউকের বিয়ের প্রস্তাব আসবে, বিয়ের প্রস্তাব নিয়ে ডিউকের কাছে যার বিয়ের প্রস্তাব নিয়ে আসা হবে তাকে আমরা উড বি ওয়াইফ হিসেবে ধরলাম, যদিও তার নাম এখানে কবিতায় কিন্তু একবারও উল্লেখ করা নাই। বারবারা। বারবারা হচ্ছে সম্ভবত তার নাম, যে ছিল কিনা এইট ডটার, অষ্টম কন্যা কার? অফ এম্পারার ফার্ডিনান্ড। এম্পারার ফার্ডিনান্ড 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 ওয়ানের অষ্টম কন্যা হচ্ছে এই তার উডবি ওয়াইফ। এবং সিস্টার, কার সিস্টার? সিস্টার অফ কাউন্ট অফ টাইরল। এটা মনে রাখতে হবে, কাউন্ট অফ টাইরল। টাইরল একটি জায়গার নাম। কাউন্ট অফ টাইরল, কাউন্ট আমি বললাম একটু আগে, এই যে কাউন্ট একটি পোস্ট পদ, টাইরল একটি জায়গা, সেই জায়গার একটি পদ মানে একটা ডেজিগনেশন হচ্ছে কাউন্ট। তার বোন হচ্ছে এই উডবি ওয়াইফ, যার সাথে ডিউকের বিয়ে হওয়ার প্রস্তাব এই কবিতায় আসছে। কাউন্ট অফ টাইরলের নাম আমরা ধরতে পারি ফার্ডিনান্ড টু। আচ্ছা, তাহলে এক ছোট করে দেখে নিই কি হলো। উডবি ওয়াইফ হচ্ছে বারবারা, ফার্ডিনান্ড ওয়ানের এইট ডটার, আর ফার্ডিনান্ড টু যে কিনা টাইরলের কাউন্ট, তার সিস্টার অফ টাইরল। এইটুকু বুঝলাম। কাউন্ট অফ টাইরলের ওপরেই পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দেওয়া ছিল, অর্থাৎ যে উডবি ওয়াইফ তার জন্য পাত্র খোঁজার, অর্থাৎ হাজবেন্ড খোঁজার যে পুরো দায়িত্ব, সেটা এই কাউন্ট অফ টাইডালের উপর দেওয়া ছিল। কাউন্ট অফ টাইডাল কে? আমি একটু আগে বললাম, কাউন্ট অফ টাইডাল হচ্ছে ফার্ডিনান্ড টু। ফার্ডিনান্ড NAND, ফার্ডিনান্ড টু। ফার্ডিনান্ড টু কে দায়িত্ব কে দিয়েছিল? ফার্ডিনান্ড ওয়ান। এবার এই দেখভাল করার জন্য কাউন্ট অফ টাইডাল আবার একজন অ্যাম্বাসাডার মানে রাষ্ট্রদূত। আমাদের কবিতায় মাই লাস্ট ডাচেসে এই অ্যাম্বাসাডারই এসছে ডিউকের কাছে, এই যে কাউন্ট অফ টাইডাল যার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, অর্থাৎ সেই উডবি ওয়াইফ, তার বিয়ের প্রস্তাবটা নিয়ে মাই লাস্ট ডাচেসের কবিতায় ডিউকের কাছে এসেছে। অ্যাম্বাসাডারের অনেকগুলো ইংলিশ আমরা এই কবিতায় পাবো। একটা যেমন এনভয় মানে দূত, এমিসারি, এই সমস্ত শব্দ রেফার করছে কাকে? কাউন্ট অফ টাইডাল যাকে নিয়োগ করছে, অর্থাৎ কাউন্ট অফ টাইডালের একজন কুরিয়ার আছে, বাহক, বার্তা নিয়ে আসছে। কার কাছে নিয়ে আসছে কাউন্ট অফ টাইডালের কুরিয়ারটা বার্তা? ডিউকের কাছে। ডিউক এই কবিতার আমাদের মেন স্পিকার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সবার পরিচয় যখন জানলাম, কুরিয়ার কে ছিল? এই কাউন্টের যে কুরিয়ার সেটাকে বলা হয়, মনে করা হয় এরকম, সে হচ্ছে নিকোলাস ম্যাড্রুজ, কাউন্ট অফ টাইরলের কুরিয়ার, যে বার্তা নিয়ে গেছিল অ্যালফনসো টু, এই কবিতা যে ডিউক, তার কাছে। এবং ডিউক ইজ প্রবাবলি অ্যাড্রেসিং টু দিস কুরিয়ার, নিকোলাস ম্যাড্রুজ। বোঝা গেছে এটুকু? বেশ। আর দু একটা ক্যারেক্টার বাকি থাকলে আমি ছোট করে একটু বলে দিচ্ছি। আমরা নাম পাবো আর কার? ফ্রা প্যান্ডলফ। ফ্রা প্যান্ডলফ একজন ইমাজিনারি আর্টিস্ট, কাল্পনিক একজন আর্টিস্ট। তার নাম আমরা এই কবিতায় পাবো। কিন্তু কাল্পনিক হলেও হিস্টোরিক্যালের কোনো কনসেপ্ট আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু তাও ধরা হয়, ইট ইজ বিলিভড
যে ফ্রা অ্যাঞ্জেলিকো এই নামে আর্লি রেনেসায় একজন পেন্টার ছিল ইটালিতে। আর্লি রেনেসা পিরিয়ডে ইটালিতে একজন পেন্টার ছিল, তার নাম হচ্ছে ফ্রা অ্যাঞ্জেলিকো। এবং আহ, এই ফ্রা অ্যাঞ্জেলিকো এত রেয়ার একজন আর্টিস্ট ছিল, মূলত ইনি ফ্রেস্কো ফ্রেস্কো আঁকতেন। ফ্রেস্কো ফ্রেস্কো মানে তো বোঝা আছে, ফ্রেস্কো মানে হচ্ছে দেওয়াল চিত্র, দেওয়ালে যে আঁকাগুলো হয় সেগুলোকে ফ্রেস্কো বলা হয়। তার জন্য ইনি ওয়েল নোন ছিলেন। এই ফ্রেস্কো দেখে ফ্রা অ্যাঞ্জেলিকো সম্বন্ধে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে জিওর্জিও ভাসারি। ইনি ফ্রা অ্যাঞ্জেলিকো সম্বন্ধে একটি কমেন্ট করেছিলেন। কমেন্টটা আমাদের মনে রাখতে হবে, কারণ কবিতার একটি লাইনে এক জায়গায় আমাদের এটা প্রয়োজন পড়বে। কমেন্টটা হচ্ছে এরকম: এ রেয়ার অ্যান্ড পারফেক্ট ট্যালেন্ট। এ রেয়ার অ্যান্ড পারফেক্ট ট্যালেন্ট, এই কমেন্টটা করেছিলেন জিওর্জিও ভাসারি অ্যাঞ্জেলিকো সম্বন্ধে। এবং এই অ্যাঞ্জেলিকোকেই সম্ভবত এই কবিতায় ফ্রা প্যান্ডল হিসেবে ধরা হয়েছে। যদিও ফ্রা প্যান্ডল এই নামের কিন্তু কোনো আর্টিস্ট বা কোনো ব্যক্তিত্ব কিন্তু হিস্ট্রি সমর্থন করে না, ইমাজিনারি আর্টিস্ট বলতে পারি। কেমন? আরো একটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। ইনফরমেশনটা এই কবিতার শেষের দিকে যদি আমরা পাবো, সেটার নাম হচ্ছে ইন্সব্রাক। INSBRUCK, ইন্সব্রাক। ইন্সব্রাক হচ্ছে ক্যাপিটাল অফ অস্ট্রিয়ার ওয়েস্টার্ন যে স্টেট আছে, অর্থাৎ পশ্চিম অংশের যে স্টেট অফ টাইরল, স্টেট অফ টাইরল, এইটুকু মনে রাখতে হবে। ক্যাপিটাল অফ অস্ট্রিয়াজ ওয়েস্টার্ন স্টেট অফ টাইরল যে অস্ট্রিয়ার, তার ক্যাপিটাল ইন্সব্রাক। এবং ইন্সব্রাক কিসের জন্য বিখ্যাত? ইন্সব্রাক ইজ ফেমাস ফর ইটস ইম্পেরিয়াল অ্যান্ড আধুনিক আর্কিটেকচার, স্থাপত্য, এটার জন্য বিখ্যাত হচ্ছে ইন্সব্রাক। এই ইন্সব্রাকের রেফারেন্স আমরা এই কবিতার শেষের দিকে পাবো। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু জেনে তারপর কবিতার মধ্যে যদি ঢুকি, তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে, কারণ একসঙ্গে অনেকগুলো বিষয় এসে আমাদের সামনে ভিড় করবে। ব্রাউনিং এর কাছে লাইফ কি, এই প্রশ্ন একবার করা হয়েছিল। তো সেখানে ব্রাউনিং বলেছিল যে জীবনের উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। তো পারপাস অফ লাইফ ব্রাউনিং বলছে যে নট টু গেন দ্য আইডিয়াল, আদর্শকে গেন করা, অ্যাটেন্ড করা, আদর্শকে নিজের কাছে এসে সঞ্চয় করা, এইটা কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে দ্য স্ট্রাগল টু অ্যাটেন দ্য আইডিয়াল, দ্য এফার্ট টু অ্যাটেন দ্য আইডিয়াল। অর্থাৎ আদর্শ যেটা পারফেক্ট, সেটাকে আইডিয়ালকে অ্যাচিভ করার জন্য যে স্ট্রাগল, সেইটাই হচ্ছে পারপাস অফ লাইফ। স্ট্রাগল ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। ব্রাউনিং এর এই কথা রেস ধরে আমরা এবার কবিতায় ঢুকবো, চলো। মাই লাস্ট ডাচেস। সবার আগে আমরা টাইটেলটা একটু দেখে নিই। প্রথম কি আছে? মাই এই শব্দটা হচ্ছে পজিটিভ পসেশন, এই শব্দটা থেকে পজিটিভ এসছে। পসেশন মানে হচ্ছে অধিকার বোঝানো, এবং মাই হচ্ছে আই এর পজিটিভ প্রোনাউন, যার মাধ্যমে আমরা কোনো কিছুর উপর অধিকার বোঝাই। তাহলে এটা গেল মাই। লাস্ট, এই লাস্ট শব্দটা ভারী অদ্ভুত। লাস্টে অনেক মানে হয়, তার মধ্যে একটা মানে হচ্ছে শেষ, কোনো কিছু শেষ, সমাপ্ত, এটাকে লাস্ট বলি। আরেকটি মানে হচ্ছে বিগত বা গত। এক্ষেত্রে দুটোই সম্ভব। লাস্ট ডাচেস অর্থাৎ আমার শেষ ডাচেস, শেষ স্ত্রী। এবং এক্ষেত্রে লাস্ট আরেকটি অর্থ গত, যিনি বিগত হয়েছেন, যে ডাচেস বিগত হয়েছেন, মারা গেছেন, ডেড। গত মানে হচ্ছে কি ডেড। এখানে লাস্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার আমরা তো জানি। অর্ডিনাল নাম্বার কি করে? ইন্ডিকেটস পজিশন উইদিন এ সিকোয়েন্স। অর্ডিনাল নাম্বার পজিশন উইদিন এ সিকোয়েন্স বলে। পজিশনটা যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার মানে কি? কোয়ান্টিটি বোঝায়, যে পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়। 1, 2, 3। এটাকে একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম আই এট 4 সুইটস। আমি 4টে মিষ্টি খেয়েছিলাম। কটা মিষ্টি খেয়েছিলাম? 4টে। অর্থাৎ নাম্বার বুঝলি কিরকম নাম্বার, এটা কার্ডিনাল নাম্বার। আমি সংখ্যা দিয়ে গুনছি 1, 2, 3, 4টে মিষ্টি খেয়েছিলাম। কিন্তু আমি যদি বলি আই এট দি 4th সুইট, এটার মানে হলো আমি 4র্থ মিষ্টিটা খেয়েছিলাম। অর্থাৎ সিকোয়েন্স 1, 2, 3 এইভাবে গুনে গুনে 4 নম্বরে যে মিষ্টিটা ছিল সেটা আমি খেয়েছিলাম। এটা হলো অর্ডিনাল নাম্বার। আর সংখ্যাতে বোঝালে কার্ডিনাল নাম্বার। এক্ষেত্রে লাস্ট কি তাহলে? লাস্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, যে পজিশন বোঝাচ্ছে। এই পজিশন শব্দটাও কিন্তু এই কবিতায় খুবই প্রাসঙ্গিক। পজিশনের উপরেই কিন্তু ডিউকের অনেক কিছু নির্ভর করছে।
অর্থাৎ ডিউক ইজ মাচ সুপিরিয়ার দ্যান দ্য ডাচেস। ডিউক ডাচেসের থেকে অনেক বেশি সুপিরিয়ার পজিশনে আছে, এবং যে কারণে তিনি স্টুপ করতেও চাইবেন না, অর্থাৎ নিজে পজিশন থেকে একটু নেমে আসতেও চাইবেন না। আমি ডিটেলসে মানে বর্ণনা করব, তার আগে একটু টাচ করে রাখলাম। এই যে পজিশন, এই পজিশনটা লাস্ট শব্দটার মাধ্যমে ডিনোট হচ্ছে, তাহলে এটুকু বুঝতে পারলাম। এবার পরে থাকলো কি ডাচেস। ডাচেস মানে তো আমরা আগে জেনেছি, ডাচেস হচ্ছে ওয়াইফ অফ ডিউক, ডিউকের স্ত্রীকে ডাচেস বলা হয়। এবং এক্ষেত্রে ডাচেসকে লুক্রেজিয়া ডি মেডিসি, ডাচেসের যখন খুব অল্প বয়স ছিল তখন বিয়ে হয়েছিল ডিউকের সাথে। এই ডাচেস মিসেস অফ ফেরারা, ফেরারা ডাচেস। এইবার এই ফেরারা সম্বন্ধে আমাদের আলোচনায় আসতে হবে। ফেরারা, ফেরারা মানে নর্দার্ন নর্দার্ন ইটালি, নর্দার্ন ইটালির একটি জায়গা আছে লোমবার্ডি। লোমবার্ডি, নর্দার্ন ইটালির একটি জায়গা লোমবার্ডি। সেই লোমবার্ডির একটি সিটি, লোমবার্ডির একটা সিটি, তার নাম হচ্ছে ফেরারা। কিরকম সিটি? খুবই সুরক্ষিত, চারিদিক দিয়ে সুরক্ষিত একটি শহর হচ্ছে ফেরারা, যেটা লোমবার্ডিতে অবস্থিত। এবং এই লোমবার্ডিটা হচ্ছে ইটালির নর্দার্ন পার্ট। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে এই কবিতা ক্ষেত্রে যদিও আমাদের প্রয়োজন নেই, তাও আমি বলে রাখছি, এই লোমবার্ডি হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের খুবই পরিচিত একজন বিখ্যাত ব্যক্তিত্ব লুডোভিকো অ্যারিস্টো, লুডোভিকো অ্যারিস্টো, লুডোভিকো অ্যারিস্টো মনে পড়ছে? লুডোভিকো অ্যারিস্টো কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত এপিক পোয়েম, বিখ্যাত এপিক পোয়েম তিনি লিখেছিলেন অরল্যান্ডো, অরল্যান্ডো ফিউরিওসো, ফিউরিওসো। এই বিখ্যাত এপিক পোয়েমটা যে লিখেছিলেন অ্যারিস্টো, লুডোভিকো অ্যারিস্টো, তার জন্মস্থান হচ্ছে লোমবার্ডি। অরল্যান্ডো ফিউরিওসিও কি? অরল্যান্ডো ফিউরিওসিও ইটালিয়ান যে রেনেসা লিটারেচার, সেই লিটারেচারের কর্নারস্টোন বলা হয়, অর্থাৎ ভিত্তিপ্রস্তর। ইটালিতে যে লিটারেচারের রেনেসা এসেছিল, সাহিত্যে যে নবজাগরণ এসেছে, লিটারারি রেনেসা, সেই রেনেসার কর্নারস্টোন বলা হয়। কর্নারস্টোন মানে কর্নার, সিও আর এনিয়ার, কর্নারস্টোন, কর্নারস্টোন মানে ভিত্তিপ্রস্তর। অর্থাৎ এই রচনাটা, এই এপিক পোয়েমটাই যেন রেনেসার ইটালির ভিত্তিপ্রস্তর হিসেবে ধরা হয়। এবং আরেকটি তথ্য, ফেরারা এমন একটি সিটি, ফেরারা এটা হাইলি কালচার্ড, ইটালিয়ান রেনেসাঁ পিরিয়ডে হাইলি কালচার সিটি হচ্ছে ফেরারা। মানে ফেরারা সম্বন্ধে এই সামান্য তথ্যটুকু আমাদের কিন্তু জেনে রাখতেই হবে এই কবিতাটা বুঝতে গেলে। আরেকটা বিষয়, এই লুডোভিকো অ্যারিস্টো কে বলতো? এই লুডোভিকো অ্যারিস্টোই হিউম্যানিজম এই ওয়ার্ডটার কয়েন করেছিলেন। হিউম্যানিজম, যেখান থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে রেনেসা হিউম্যানিজম এই শব্দটা পেয়েছি। রেনেসা হিউম্যানিজম, হিউম্যানিজম শব্দটার কয়েন করেছিল লুডোভিকো অ্যারিস্টো, যার জন্ম লোমবার্ডিতে। সেই লোমবার্ডিরই একটি শহর হচ্ছে ফেরারা। সেই ফেরারায় আমাদের মাইলার ডেচেস কবিতার এপিগ্রাফ। আচ্ছা, এখানে আবার আমি এপিগ্রাফ বললাম, এই এপিগ্রাফ আবার কি সেটা একটু বুঝে নিতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, কবিতাটা তো শুরু হয়েছে, কিন্তু কবিতার আগে একটা মাত্র শব্দ আছে ফেরারা। এই ফেরারা শব্দটা কি কবিতার অংশ? এটা কেন আলাদা আছে? এটাকে বলা হয় এপিগ্রাফ, এটা মনে রেখো। এপিগ্রাফ, এপিগ্রাফ কি? লিটারারি টার্মস এপিগ্রাফ। এপিগ্রাফ হচ্ছে কোনো একটা কোটেশন হতে পারে, একটা পোয়েম, আস্ত পোয়েম হতে পারে, একটা কবিতার আগে আবার একটি অল্প লাইনের কিছু অল্প লাইনের কবিতা থাকতে পারে, অথবা একটা ফ্রেজ হতে পারে। এক্ষেত্রে যেমন একটি ওয়ার্ড আছে ফেরারা, এটা কোনো কবিতার বা কোনো ডকুমেন্টের বা কোনো মনোগ্রাফ, চ্যাপ্টার, সেকশন এগুলোর আগে যদি থাকে, তখন সেটাকে আমরা এপিগ্রাফ বলবো। অনেকটা এপিগ্রাফ প্রিফেসের মতন, প্রিফেসও বলা চলে। নাটকের ক্ষেত্রে আমরা প্রিফেস দেখি, আমরা যেমন এপিলগ দেখি, সেরকম এপিগ্রাফ এই অংশটাকে বলে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা ডাইরেক্ট কবিতায় ঢুকবো। পিয়ার বা অ্যাম্বাসেডর নতুন বিয়ের প্রস্তাব নিয়ে, সম্বন্ধ নিয়ে ডিউকের কাছে এসছে, এবং ডিউক তার রাজপ্রাসাদ বা তার বাড়ি ঘুরে দেখানোর সময় প্রথমে যে কথাটা বলে শুরু করছে সেটা হচ্ছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এই যে আমার গত স্ত্রী, লাস্ট ডাচেস, পেন্টেড অন দ্য ওয়াল, যার ছবি আপনি দেখতে পাচ্ছেন দেওয়ালে। পেন্টেড অন দ্য ওয়াল মানে দেওয়ালে যার ছবি ঝুলছে, এবং ইনি আমার গত স্ত্রী, লাস্ট ডাচেস। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, লুকিং অ্যাজ ইফ, যেন দেখে মনে হচ্ছে সি ওয়ার অ্যালাইভ, সে জীবন্ত, অ্যালাইভ জীবন্ত, তাকে দেখে জীবন্ত মনে হচ্ছে। এইখানে ডিউক সম্ভবত একটু হিপোক্রিট এর ভূমিকা পালন করছে, অর্থাৎ ডিউক ইজ প্রিটেন্ডিং অ্যাজ এ কেয়ারিং অর লাভিং হাজবেন্ড। কিন্তু ডিউকের প্রতিটা কথার ভাঁজে, প্রতিটা কথার আড়ালে ডিউকের অন্য একটি ক্যারেক্টারিস্টিক্স ফুটে উঠছে। Here the Duke is not appreciating the lifelike appearance of his last duchess. গত স্ত্রী লাইফ জীবন্ত যে ভাবটা ফুটে উঠছে, সেইটাকে কিন্তু এখানে ডিউকের বলার উদ্দেশ্য নয়। ডিউকের বলার উদ্দেশ্য যেন কোথাও গিয়ে ধরা পড়ছে যে যিনি ছবিটা এঁকেছেন, দ্য পেন্টার অর দ্য পেন্টিং ইজ সো পারফেক্ট, এতটাই নিখুঁত, যেন তাকে দেখে মনে হচ্ছে সি ইজ অ্যালাইভ, যে সে জীবন্ত। এরপর পরের শব্দে আমরা সেটা প্রকাশ পেয়ে যাব। আই কল, আমি এটাকে বলি দ্যাট পিস এ ওয়ান্ডার, দ্যাট পিস, এই যে পিস, পিস অর্থাৎ দ্য পেন্টিং হুইচ ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দ্যাট পিস, এই পিসটাকে এ ওয়ান্ডার, একটা বিস্ময়। এই যে সুন্দর ছবিটা এঁকে আমি এখানে রেখেছি, যে এখানে দেখে আমার ডাচেসকে এতটা অ্যালাইভ, প্রাণবন্ত মনে হচ্ছে, এটা এই পিসটাকে, এই ছবিটাকে আমি একটা বিস্ময় মনে করি, এ ওয়ান্ডার মনে করি। তাহলে এখানে ডিউক
কার প্রশংসা করছে? তার স্ত্রীর যে প্রাণবন্ত লাইফ লাইক ভাইটালিটি ফুটে উঠছে সেটার, নাকি যে পেন্টার এই ছবিটা এঁকেছে তার পারফেক্টনেস এর, তার ডিটেলিং এর, এতটা ডিটেল ভাবে ছবিটা আঁকা হয়েছে যে এই ছবিটাকে, দ্যাট পিস, এই ছবিটাকে তার বিস্ময় সূচক লাগছে, অবাক লাগছে, ওয়ান্ডারফুল লাগছে। এরপর কি বলছে? ফ্রা প্যান্ডলফস হ্যান্ড। ফ্রা প্যান্ডলফ আমি একটু আগে বলেছি, ফ্রা প্যান্ডলফ একজন ইমাজিনারি ক্যারেক্টার হতে পারে, ফ্রা অ্যাঞ্জেলিকোর কথা বলা হচ্ছে। ফ্রা শব্দটার মানে হচ্ছে ফ্রায়ার। ফ্রায়ারের অর্থ আমরা সন্ন্যাসী ধরতে পারি, মঙ্ক যাকে বলা হয়, অর্থাৎ ওয়ান রিলিজিয়াস পার্সন, এ রিলিজিয়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তি, যিনি আবার পেন্টার। তার হাত, তার হ্যান্ডস ওয়ার্ক বিজিলি, খুব ব্যস্ততার সাথে কাজ করেছিল একদিন ধরে। এ ডে, খুব গুরুত্বপূর্ণ এ ডে শব্দটা এখানে। ব্রাউনিং যেন এই এ ডে এর মাধ্যমে তুলে ধরলেন যে ডিউক পেন্টারকে মাত্র একটা দিন সময় দিয়েছিলেন বা সুযোগ দিয়েছিলেন তার ডাচেসের সামনে বসে ডাচেসের একটি ছবি আঁকার। অর্থাৎ দ্য ডিউক নেভার ওয়ান্টেড হিজ ওয়াইফ টু বি ইন ফ্রন্ট অফ সামওয়ান। কারোর সামনে ডিউকের যে স্ত্রী ডাচেস সে বেশিক্ষণ ধরে থাকবে, এটা কিন্তু ডিউক কখনো চাননি। এটা এই যে এ ডে শব্দটার মাধ্যমে যেন প্রকাশ পাচ্ছে। এবং বিজিলি, খুব ব্যস্ততার সাথে ফ্রা প্যান্ডলফ কাজটা করেছিলেন, অর্থাৎ এঁকেছিল ছবিটা। তারপরে কি হলো? অ্যান্ড দেয়ার সিস্টেন্স। এই যে এত ব্যস্ততার সঙ্গে এত নিখুঁতভাবে ফ্রা প্যান্ডলফের হাত দুটো কাজ করলো, ছবিটা তৈরি হলো, এই ছবিটাই ফলশ্রুতি হচ্ছে, এই ব্যস্ততারই ফলশ্রুতি হচ্ছে দেয়ার সিস্টেন্স, এই যে উজ্জ্বলভাবে দেওয়ালে আমার দাঁড়িয়ে আছেন মাই ডাচেস, মাই লাস্ট ডাচেস। ডিউক বলছে, উইল ইট প্লিজ ইউ সিট, উইল ইট প্লিজ ইউ সিট, আপনি কি দয়া করে বসবেন, অনুগ্রহ করে বসবেন, অ্যান্ড লুক অ্যাট হার, তার দিকে দেখবেন। এটা মানে এরকম যে ডিউক চাইছে যে মেসেঞ্জার তার কাছে এসছে অন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে, সে তার কথা অনুযায়ী যেন বসে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এতক্ষণ সেই ডিউক এবং মেসেঞ্জার হয়তো দাঁড়িয়ে ছবিটা দেখছিলেন, এবং ডিউক এবার কমেন্ট করছে যে উইল ইউ প্লিজ সিট। এই যে প্লিজ, এই প্লিজ শব্দটার মধ্যে কিন্তু অনুরোধ ফুটে তো উঠছেই, অনুরোধের আড়ালে যেন একটা কমান্ডিং অ্যাটিটিউড ডিউকের ফুটে উঠছে, যে ডিউক যতক্ষণ না তাকে নির্দেশ দিয়েছে ততক্ষণ কিন্তু সেই এন ভয় দাঁড়িয়েছিল, বসতে বলছে এবং বলছে অ্যান্ড লুক অ্যাট হার। অর্থাৎ লুক অ্যাট হার মানে লুক অ্যাট দ্য পিকচার, ডিটেলিং অফ দ্য পিকচার। এই পিকচারে যে নিখুঁত ব্যাপারটা ফুটে উঠেছে তার দিকে কি আপনি কনসেন্ট্রেট করবেন, মনোযোগ সহকারে একটু দেখবেন। এই যে ইউ বললো, ইউটা যতক্ষণ না বলেছিল তার আগে লাইন পর্যন্ত আমাদের কিন্তু মনে হচ্ছিল ডিউক নিজের কথাটাই তুলে ধরছে, কিন্তু যে মুহূর্তে ইউ শব্দটা ব্যবহার করলো সেই মুহূর্তে ব্রাউনিং এটাকে ড্রামাটিক মনোলগের ভূমিকায় অবতীর্ণ করে দিলেন। উইল ইউ প্লিজ, ইউ মানে ডিউকের কাছাকাছি আরো একজন কেউ আছে যার উদ্দেশ্যে ডিউক কিন্তু কথাগুলো বলছে। হেয়ার ডিউক ইজ নট অ্যাড্রেসিং দ্য রিডার বাট দ্য মেসেঞ্জার হু ইজ ইন ফ্রন্ট অফ হিম। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগের একটি ক্যারেক্টারিস্টিক, যেখানে অ্যাড্রেসি প্রেজেন্ট থাকবে, লিসনার প্রেজেন্ট থাকবে, তার কোনো ইনভলভমেন্ট আমরা স্পিকিং এর মাধ্যমে দেখতে পাবো না। যে স্পিকার, তার মধ্যে দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেখানে আরো একজন বা একাধিক কেউ উপস্থিত আছে। একই রকম আমরা কবিতার শেষ অংশে ইউলিসিসে পেয়েছিলাম, যেখানে মেরিনারদের কথা বলেছিল ইউলিসিস, একইভাবে এখানে ইউ বলছে। এরপরে কি? আই সেড, আমি বলি, ফ্রা প্যান্ডলফ, এই যে আর্টিস্ট ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, অর্থাৎ ফ্রা প্যান্ডলফ যাকে তার কাজের মাধ্যমে, তার পেন্টিং এর মাধ্যমে, তার আর্টিস্টিক অ্যাচিভমেন্টের মাধ্যমেই যার পরিচিতি, তাকে সারা বিশ্ব চেনে তার মানে বিখ্যাত চিত্রকলার মাধ্যমে, পেন্টিং এর মাধ্যমে। এখানে ডিউক কি করছে? ডিউক তার প্রেস্টিজিয়াস যে অ্যাটিটিউড সেটাকে প্রকাশ করছে। অর্থাৎ ডিউক যে মেসেঞ্জার এসছে তাকে দেখাতে চাইছে যে তার কতটা আর্কিটেকচার, স্কাল্পচার, পেন্টিং, এই আর্টের প্রতি তার কতটা ভালোবাসা, হাউ মাচ হি ইজ ফন্ড অফ দ্যাট, কতটা সে ভালোবাসে, কতটা তার প্রিয়, কতটা সে অ্যারিস্টোক্র্যাট। এই ব্যাপারগুলো কিন্তু এই ফ্রা প্যান্ডলফ এবং ফ্রা অর্থাৎ একজন মঙ্ককে আর্টিস্ট হিসাবে এখানে গ্রহণ করেছে ডিউক। এছাড়া রিলিজিয়াস যে একজন ব্যক্তি যাকে আর্টিস্ট হিসাবে ডিউক বেছেছে, এটাও কিন্তু প্রকাশ পাচ্ছে যে কতটা তার আর্টের প্রতি ভালোবাসা। তাহলে বাই ডিজাইন মানে কি হলো? বাই ডিজাইন মানে বাই নেম। ফ্রা প্যান্ডলফকে যাকে তার নাম ধরেই সবাই চেনে, বাই ডিজাইন তার কাজের মাধ্যমে সবাই চেনে, তাকে আমি এই কাজটা দিয়েছিলাম। তারপরে কি বললো? ফর নেভার রিড, ফর নেভার রিড মানে কি? ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড, ইউ উইল নট অ্যাপ্রিসিয়েট স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমাদের মতো বা তোমার মতো আগন্তুক, স্ট্রেঞ্জার্স মানে আগন্তুক, অপরিচিত, লাইক ইউ তোমার মতো বা আপনার মতো। ফর নেভার, বিকজ নেভার, ইউ নেভার অ্যাপ্রিসিয়েট, তুমি বুঝতে পারবে না, তুমি অনুধাবন করতে পারবে না। ইউ উইল নেভার কম্প্রিহেন্ড দ্য ডিটেলস, দ্য লাইফ লাইক পার্সোনালিটি, দি ফিলিংস দ্য পিকচার হ্যাজ, যেটা পিকচারে ফুটে উঠেছে। দ্যাট পিকচার কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে হচ্ছে ফেস অর ফেসিয়াল, ফেস অর ফেসিয়াল, ফেসিয়াল এক্সপ্রেশন, মৌখিক যে এক্সপ্রেশন ফুটে উঠেছে সেইটাকে ধরতে পারার মতো ক্ষমতা স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো একজন আগন্তুকের নেভার রিড, কখনোই নেই। ডিউক কি করলো? ডিউক যেন আইরনিক্যালি বলতে চাইছে যে
তোমাদের মতো তোমার মতো যে আগন্তুক স্ট্রেঞ্জার তার পক্ষে এই পিকচারের যে ফিলিংস ইমোশন সেটাকে ধরা বা বোঝার ক্ষমতা নয়, সম্ভব নয়। কিন্তু আমরা একটু ব্যাকে গিয়ে এই কথাটাকে আড়ালে যদি দেখি, তাহলে এই কবিতাতেই ফুটে উঠছে যে ডিউক কিন্তু নিজেই পরবর্তী ক্ষেত্রে দেখবো যে তার স্ত্রী ডাচেসের যে ফিলিংস গুলো ছিল, যে বিহেভিয়ার গুলো ছিল, সেগুলোকে কিন্তু কম্প্রিহেন্ড করতে পারেনি। কারণ তার ইগোর জন্য, তার স্ট্যাটাসের জন্য, তার পজিশনের কথা মাথায় রেখে ডিউক ডাচেস তার স্ত্রীর যে বিহেভিয়ারিস্টিক অ্যাটিটিউড গুলো ছিল সেগুলোকে কম্প্রিহেন্ড করতে পারেনি। ডিউক নিজে পারেনি, কিন্তু ডিউক বলতে চাইছে যে স্ট্রেঞ্জার্স লাইক ইউ তারা পারবে না, এই ছবিতে যেটা ফুটে উঠেছে। এটা একটা আইরনিক্যাল স্টেটমেন্ট হিসেবে এখানে বলা যেতেই পারে। এখানে কোন ফেসিয়াল এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে? দ্য ডেপথ, সেই গভীর অ্যান্ড প্যাশন, সেই আবেগ যেটা অফিস আর্নেস্ট গ্ল্যান্স, আর্নেস্ট মানে হচ্ছে আন্তরিক, আন্তরিকভাবে, গ্ল্যান্স মানে পলক বা নজর বা দৃষ্টি, আন্তরিক যে দৃষ্টি এই ছবিটার মধ্যে ডাচেসের আছে, এবং সেই দৃষ্টির মধ্যে যে ডেপথ, গভীরতাটা আছে, প্যাশন আছে, আবেগ আছে, সেই ফেসিয়াল এক্সপ্রেশন গুলো ধরার মতো ক্ষমতা তোমার মতো স্ট্রেঞ্জার্সদের হতেই পারে না। এরপর বলছে বাট টু মাইসেলফ, বাট টু মাইসেলফ দে টার্ন, কিন্তু তারপরে তারা কি করে? মাইসেলফ, আমার দিক, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা আমরা গ্রামাটিক্যালি জানি মাই এবং মাইসেলফ এই দুটো শব্দের মধ্যে কখন ব্যবহার করতে হয় মাইসেলফ। মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কোথাও এমফাসিস দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে মাইসেলফ বললো, ডিউক বলছে যে তারা আমার দিকে কি করে? দে টার্ন, তারা ঘোরে, তারা চায়। লাইনটার মানে হচ্ছে এইখান থেকে ধরো, ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইস আর্নেস্ট গ্ল্যান্স। অর্থাৎ ছবিতে যে ফিলিংস গুলো, এক্সপ্রেশন গুলো ফুটে উঠছে সেটা বোঝার মতো ক্ষমতা তোমার মতো আগন্তুকদের নেই। এবং সেই জন্য তারা কি করে, বা তোমার মতো আগন্তুকরা কি করে? তারা আমার দিকে টার্ন করে। দে টার্ন, দে অর্থাৎ কারা? দে অর্থাৎ এই যে স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো যারা স্ট্রেঞ্জার্স, তারা এই ছবিটা দেখে তারা অভিভূত হয়ে যায়, ওয়ান্ডার, বিস্মিত হয়ে যায়, এবং তারা এটাকে কম্প্রিহেন্ড করতে পারে না। কম্প্রিহেনশনটা বোঝার জন্য, ব্যাখ্যাটা চাওয়ার জন্য তারা তখন আমার দিকে টার্ন করে, ঘুরে, মাইসেলফ, আমার, আমার দিকে করে। এই মাইসেলফের মধ্যে ডিউকের যেন একটি ইগোইস্টিক অ্যাটিটিউড ফুটে উঠছে, একটি প্রাইড ফুটে উঠছে, যে আমার এত সুন্দর আমার বাগ্মিতা রয়েছে, অডিটারি ক্যাপাসিটি রয়েছে, আমি এত সুন্দরভাবে মানে এটাকে ব্যাখ্যা করতে পারি যে সবাই নিজে বুঝতে না পারে আমার দিকে ঘুরে এই ফেসিয়াল এক্সপ্রেশন এবং এই যে ডেপথ, প্যাশন, এগুলোকে অ্যানালাইসিস করার জন্য। সিন্স নান পুটস বাই, সিন্স নান পুটস বাই, কারো এতটা ক্ষমতা হয় না, কারো এতটা কারেজ হয় না, সাহস পায় না কেউ এতটা, কি দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। কার্টেন মানে পর্দা, পর্দা আরেকটি অর্থে ব্যবহৃত হয় সিক্রেট, কোনো কিছু গোপন, কোনো কিছু যদি গোপন থাকে সেটাকে কার্টেন রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তোমার মতো স্ট্রেঞ্জার যারা, তারা অভিভূত চোখে, বিস্মিত চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে, এবং এটাকে অনুধাবন করতে না পেরে ফেসিয়াল এক্সপ্রেশন গুলো, এত যে সিম্প্যাথেটিক লুক এই ছবিটাতে ফুটে উঠছে, এটার কারণ কি, সিক্রেটটা কি, রহস্যটা কি, এটা কারো আমাকে জিজ্ঞেস করার ক্ষমতা হয় না। যেটা আই হ্যাভ ড্রন ফর ইউ, এটা কি আমি তোমার কাছে ডিসক্লোজ করব, ড্রন ফর ইউ, আমি আই এম দ্য পারসন হু উইল ডিসক্লোজ ইট টু ইউ, আমি তোমার কাছে ডিসক্লোজ করব। বাট আই, কারো ক্ষমতা হয় না, বাট আই, আমি করব শুধু, কিন্তু আমি। এই বাট আই, কমা দিয়ে যে বাট আই, এটাকে ডিউকের একটি ডিক্টেটরিয়ারশিপ ফুটে উঠছে। অর্থাৎ ডিউক যেন একটা অথরিটেটিভ পারসন, যে নিজেই নিজেকে কমেন্ট করে, নিজেই অন্যকে কমেন্ট করে, কিন্তু তার সঙ্গে একটি প্রাইডও আছে ডিউকের, যে আমি ছাড়া আর কেউ এটা ব্যাখ্যা দিতে পারবে না। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং দেখে মনে হয়, সিমড মানে যেন মনে হয়, অ্যাজ ইফ দে উড আস্ক মি, তারা আমাকে জিজ্ঞেস করবে। এই দে মানে কিন্তু স্ট্রেঞ্জারের কথা বলা হচ্ছে, তারা আমাকে জিজ্ঞেস করতে পারে, ইফ দে ডাস্ট, এই যে ডিইউআরএসটি, ডাস্ট, ডাস্ট হচ্ছে ডেয়ারের পাস্ট টেন্স, ডেয়ার মানে সাহস করা, তার পাস্ট টেন্স, তাদের যদি সাহস হয়, কিন্তু আদৌ সে সাহসটা তাদের হয় না, তারা যে আমাকে জিজ্ঞেস করবে যে এই সিম্প্যাথেটিক আবেগঘন চোখের বা এই আবেগঘন ছবিটার রহস্যটা কি, সিক্রেটটা কি। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কিভাবে এই নজরটা, এই দৃষ্টিটা, এই অসাধারণ যে প্যাশনেট লুক, এটা কিভাবে সেই ছবিতে ওখানে এলো, এটা জিজ্ঞেস করার কেউ আমাকে সাহস করে না, কেউ সাহস পায় না। সো তাই নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, সেই জন্য তুমি বা আপনি একমাত্র ব্যক্তি নয় যে টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে আমার দিকে এইভাবে ঘুরে আমাকে জিজ্ঞেস করার কথা ভাবছেন। এটা আপনি একমাত্র নয়, যে দেখেছে ছবি তারই মনে কিন্তু হয়েছে যে এই প্যাশনেট লুকের সিক্রেট কি, রহস্য কি, কিন্তু কারোরই সাহস হয়নি। অর্থাৎ এখানে ডিউক কি করছে, ডিউক যেন বলতে চাইছে যে তার স্ত্রীর যে লুকটা, যে হাসিটা, যে মুখটা, সেইটা ছবিতে যেটা ফুটে উঠেছে, সেটা একমাত্র ডিউকই তার উত্তর দিতে পারে। অর্থাৎ ডিউক হ্যাজ অনলি দ্য অ্যান্সার, নোবডি ক্যান অ্যাপ্রিহেন্ড অর কম্প্রিহেন্ড দিস। ডিউকের এখানে আবার সেই ইগোইজমটা ফুটে উঠছে, প্রাইডটা ফুটে উঠছে, এবং অথরিটেটিভ যে ক্যারেক্টারিস্টিক, সেইটা এই লাইনের মধ্যে ফুটে উঠছে। এরপরে বলছে স্যার, অর্থাৎ স্যার বলা হচ্ছে কাকে, সেই মেসেঞ্জার, যে যাকে বসিয়ে ডিউক এই ছবিটা দেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করছে। স্যার, ইট ওয়াজ, কমা দিয়ে টি, অর্থাৎ ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতেই যে এইরকম একটি স্মাইলিং ফেস, অর্থাৎ এক্সপ্রেশন, ডিপ প্যাশনেট লুক, লুকিং এক্সপ্রেশন ফুটে উঠতো, সেটা কিন্তু এরকমটা নয় যে শুধুমাত্র তার হাজব্যান্ড সামনে থাকলে যেরকম একটা এক্সপ্রেশন ডাচেস দিত, এটা একেবারেই নয়। ইন টু দ্য ডাচেস চিক, ডাচেস, আমার যে ডাচেস, তার চিক অর্থাৎ গালে স্পট অফ জয়, স্পট অফ জয় অর্থাৎ স্মাইল,
যে স্মাইলটা ফুটে উঠতো সেটা শুধুমাত্র যে তার হাজবেন্ডের উপস্থিতিতে প্রেজেন্ট হতো এমনটা কিন্তু একেবারেই নয়। এবার তাহলে কখন এইরকম স্মাইলটা আরো হতো? সেটাই বলছি পারহ্যাপস, সম্ভবত। আচ্ছা দেখো, পারহ্যাপস মানে ডিউক ইজ নট সার্টেন, ডিউক ইজ নট সিওর, কিন্তু পারহ্যাপস সম্ভবত ফ্রা প্যান্ডলফ, সেই ইমাজিনারি আর্টিস্ট যাকে দিয়ে এই ছবিটা ডিউক আঁকিয়েছিলেন, চান্সড, সুযোগ নিয়েছিল হয়তো টু সে, বলার, মানে বলতে চাইছি যখন এমনও হতে পারে সম্ভবত ফ্রা প্যান্ডলফ হয়তো বলার চেষ্টা করেছিল যখন ছবিটা আঁকছিল তার সামনে বসে সেই ডাচেসকে, হার ম্যান্টেল ল্যাপস, ম্যান্টেল মানে হচ্ছে আবরণ, কভার, ল্যাপস, ল্যাপ মানে তো আমরা জানি কোল, কোলকে ল্যাপ বলে, এক্ষেত্রে র্যাপ মনে করতে হবে, র্যাপ মানে আচ্ছাদন করা, ঢেকে ফেলা, কভার, ম্যান্টেল ল্যাপস, অর্থাৎ কি বলতে চাইছে, ওভার মাই লেডিজ রিস্ট, ওভার ওপরে, কার ওপরে, মাই লেডিজ আমার লেডি, মানে অর্থাৎ মাই লাস্ট ডাচেসেস রিস্ট, রিস্ট মানে হাতের সেই অংশটা, টু মাচ অতিরিক্ত পরিমাণে, অর্থাৎ বলতে চাইছে শুধুমাত্র তার স্বামী সামনে থাকলেই যে তার স্পট অফ জয়, হাসিটা, স্মাইলিং অ্যাটিটিউডটা, ফেসটা দেখা যেত তা নয়, সম্ভবত যখন ফ্রা প্যান্ডলফ তার ছবি আঁকছিল তখন যদি ফ্রা প্যান্ডলফ এরকম বলেছে যে আপনার যে পোশাকটা, কাপড়টা, আচ্ছাদনটা, ম্যান্টেলটা কভার করে আছে আপনার হাতের রিস্টের অনেকটা অংশ, এবং ইঙ্গিতে বলতে চাইছে হাতের একটু অংশ থেকে সেই কভারটাকে সরানোর, এইটা বললেও সে যেন স্মাইল দিত, সে যেন হেসে উঠতো। অথবা অর পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাস, অর্থাৎ বলতে চাইছে এখানে যে ফ্রা প্যান্ডলফ তার হাতটা কাপড়ে আচ্ছাদন হয়ে আছে, সেটা খুব বেশি ঢেকে আছে, এই কথাটার মাধ্যমে যদি তাকে একটু হাতের কাপড়টা সরানোর কথা মানে বলতো, অথবা যদি এরকমটা বলতো হাফ ফ্লাস, হাফ মানে পার্সিয়াল, আংশিক, আংশিক মানে হচ্ছে হাফ, ফ্লাস, ফ্লাস শব্দটার মানে রেডেনিং, রেডেনিং অর্থাৎ হচ্ছে লালচে, এটা লালচে এফেক্ট, আভা, এইটা দ্যাট ডাইজ, যেটা শেষ হয়ে আসছে, ডাইজ মানে শেষ হয়ে আসা, ডাইজের দুটো অর্থ, একটি হচ্ছে শেষ হয়ে আসা, শেষ হয়ে আসা, আরেকটি মানে আমি একটু পরে বলছি, অ্যালং হার থ্রোট, অ্যালং হার থ্রোট, থ্রোট মানে গলা, অর্থাৎ যখন ডাচেসের ফেসটা ফ্রা প্যান্ডলফ আঁকছে তখন এই যে আগের কথাগুলো, যে হাতের কাপড়টা একটু সরানোর কথা যখন হয়তো বা ফ্রা প্যান্ডলফ বলেছে, সেই কথাতে কথা শুনে তার গালে যে ফ্লাসনেসটা আসছে, তার গালটা যে রেডিশ হয়ে আসছে, লালচে ভাব দেখা যাচ্ছে, হাফ অর্ধেক, সেটা শেষ হয়ে আসছে অ্যালং হার থ্রোট, সেটা তার কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত নেমে কিন্তু শেষ হয়ে আসছে। এই পরিস্থিতিটা মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস, আর কিন্তু তৈরি করা যাবে না, মানে পেন্টার, যে ফ্রা প্যান্ডলফ এত বড় পেন্টার, সেও আর এই পরিস্থিতিটা তৈরি করতে পারবে না। ডাচেস তার এই সামান্য ট্রিভিয়াল তুচ্ছ কথাবার্তাগুলোতেও এতটা হাসতো, এতটা স্মাইলিং এফেক্ট তার মুখের মধ্যে আসতো, এবং তার ফলে এই হাসির ফলে তার গালগুলো যে লালচে হয়ে যেত, সেই ধীরে ধীরে লালচে ভাবটা ধীরে ধীরে তার গলা পর্যন্ত আস্তে আস্তেই কিন্তু মিলিয়ে যেত। এই পরিস্থিতিটা এত বড় পেন্টার হয়েও ফ্রা প্যান্ডলফ কিন্তু দ্বিতীয়বার রিপ্রোডিউস করতে পারতো না। এইসব কথাবার্তা, এই সামান্য কথাবার্তাগুলোতেও যেন ডাচেস সেম এক্সপ্রেশন দিত, সেম স্মাইলিং এক্সপ্রেশন দিত, যেমনটা তার হাজবেন্ডের প্রেজেন্ট হলে হতো, অর্থাৎ দেয়ার ইজ নো ডিফারেন্স, ডাচেস কিন্তু কোনো রকম ডিফারেন্সিয়েশন করতো না। এই কথাটাই এখানে তুলনার মাধ্যমে ডিউক এনভয়কে বলছে। আরেকটি অর্থ, এই যে ডাইজ এখানে বলছে দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, অর্থাৎ এই যে তার গলা পর্যন্ত এসে লালচে ভাবটা যেটা গ্লো করতো, সেইটা আর কখনো রিপ্রোডিউস হবে না, নেভার হোপ টু রিপ্রোডিউস। কেন হবে না? কারণ দ্য ডাচেস ইজ নো মোর, ডাচেস এখন আর জীবিত নাই, ডাচেস ইজ হেয়ার ইন দিস পোর্ট্রেট, ডাচেস এখন শুধুমাত্র দেওয়ালের একটি ছবি, সেই জন্য দ্যাট ডাইজ, সেটা মারা গেছে অ্যালং হার থ্রোট, তার গলা পর্যন্ত এসে যে লালচে ভাবটা হবে সেটা আর রিপ্রোডিউস করা যাবে না, আর আঁকা যাবে না, কারণ সি ইজ অলরেডি ডেড। সাচ স্টাফ, সাচ স্টাফ অর্থাৎ এই ধরনের কথাবার্তা, যে কথাবার্তাগুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম, এই কথাবার্তাগুলো যেগুলো ফ্রা প্যান্ডলফ ডাচেসকে বলতো, ওয়াজ কার্টেসি, কার্টেসি মানে কমপ্লিমেন্ট, কোন একটা প্রশংসাসূচক কথাবার্তা, এই ধরনের কথাবার্তাগুলো সে থট, সে মনে করতো, অ্যান্ড কজ এনাফ, এটার কারণ হিসেবে যথেষ্ট কারণ ছিল, ফর কলিং আপ, আবার জাগিয়ে তোলা, কলিং আপ মানে আবার সেটাকে গ্রো করে তোলা, ঘটানো, দ্যাট স্পট অফ জয়, এই হাসিটার, অর্থাৎ এই যে স্পট অফ জয়, স্মাইলিং অ্যাটিটিউড, স্মাইলিং এক্সপ্রেশন, এইটার সে মনে করতো এই এক্সপ্রেশনগুলো, এই যে কার্টেসি, একটা তার যারা অ্যাডমাইরার, ডাচেসের যারা অ্যাডমাইরার, তারা কার্টেসি রূপে তাকে বলতো, এবং এটা যথেষ্ট ছিল তার মুখে স্পট অফ জয়টা নিয়ে আসার। এটা হলো সোজা কথা। সি হ্যাড, তার ছিল এ হার্ট, একটি হৃদয়, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, এটা এমন কি, কিন্তু তারপরে ব্রাউনিং এর জিনিয়াসটা দেখো, হাউ শ্যাল আই সে, কিভাবে আমি সেটা বলবো, অর্থাৎ তার যেটা হৃদয় ছিল এটা আমি কিভাবে বলবো, এটা একটা পক্ষ। আরেকটি পক্ষ, সি হ্যাড এ হার্ট, তার একটা হার্ট ছিল, হাউ শ্যাল আই সে, আমি এটা কিভাবে যে বলবো, অর্থাৎ আমি কিভাবে বলবো তার এমন একটা হৃদয় ছিল যে হৃদয়টা প্রত্যেকের ক্ষেত্রেই সমান, অর্থাৎ হার বিহেভিয়ার ইজ ইকুয়াল টু অল অ্যান্ড এভরিওয়ান ইনক্লুডিং হার হাজবেন্ড। কিভাবে আমি বলবো তার একটা হৃদয় ছিল, যে হৃদয়টা সবার ক্ষেত্রে সমান ব্যবহার করতো। টু শুন, খুব তাড়াতাড়ি, মেড গ্ল্যাড, অভিভূত হয়ে যেত। টু ইজিলি, খুব তাড়াতাড়ি, ইমপ্রেসড, অর্থাৎ সন্তুষ্ট হয়ে যেত। টু ইজিলি, খুব তাড়াতাড়ি, ইমপ্রেসড, স্যাটিসফাই হয়ে যেত।
কিভাবে আমি বলবো তার একটা হৃদয় ছিল? সি লাইকড হোয়াট এভার সি লুকড অন। সে পছন্দ করতো হোয়াট এভার সি লুকড অন, যা সে দেখতো। অর্থাৎ তার চোখে সমস্ত কিছুই সমান ছিল। সেই চোখ, যার চোখের জন্য, যার চোখের দৃষ্টিটা, প্যাশনেট লুকটা এতটাই সিক্রেট, যে সিক্রেটের রহস্য কোনো স্ট্রেঞ্জারের পক্ষে কম্প্রিহেন্ড করা সম্ভব নয়। এবং এই সিক্রেটটা একমাত্র ডিউকই জানে। সিক্রেটটা কি? যে সি লুকড হোয়াট এভার সি লাইকড। সে পছন্দ করতো যা সে দেখতো। আর দেয়ার ইজ নাথিং আনইকুয়াল টু দ্য ডাচেস। ডাচেস কোনো কিছুকেই কিন্তু অসমভাবে দেখতো না। সি লেফট হার আইজ ইকুয়ালি অন এভরিথিং। প্রত্যেকের প্রতি সমান দৃষ্টি নিক্ষেপ করতো। এরপরে কি বলছে? যেটা আমি বললাম, হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার। অর্থাৎ তিনি, সেই ডাচেস, সবাইকে সমান চোখে দেখতো। হোয়াট এভার সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার। তার চোখ সমস্ত জায়গায় সমানভাবে দৃষ্টি বর্ষণ করতো। স্যার, ইট ওয়াজ অল ওয়ান। ইট ওয়াজ অল ওয়ান মানে ইট ওয়াজ অল সেম। অর্থাৎ সি ডিড নট কেয়ার টু মেক এ ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ ভ্যালুয়েবল অ্যান্ড হোয়াট ইজ নট। কোনটা মূল্যবান, কোনটার কম মূল্য, এইরকম বিচার ডাচেস করতো না। ডাচেসের কাছে প্রত্যেকেরই কমেন্ট, কমপ্লিমেন্ট, কার্টেসি, এগুলো সমস্ত কিছু সমান ছিল। ডাচেস কখনোই স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ মানুষের সোশ্যাল পজিশন অনুযায়ী কিন্তু ডিফারেন্সিয়েট করতো না, যেটা ডিউকের ডিউকের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। ডিউক প্রত্যেককে তার সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু বিচার করে। এক্ষেত্রে ডাচেস এবং ডিউকের যে ডিফারেন্সিয়েশন, সেটা ডিউক নিজের অজান্তে আমাদের সামনে তুলে ধরছে। নিজের অজান্তেই সেই এনভয় ম্যাসেঞ্জারের সামনে তুলে ধরছে। ডিউক চাইতো যে মানুষের মধ্যে মানুষের ডিসক্রিমিনেশন থাকুক, প্রত্যেকে সমান নয়। ডাচেস ডিউকের মতনই একই চিন্তাধারা পোষণ করুক, কিন্তু ডাচেস সেটা করতো না। ডিউক এখানে একটা লম্বা তালিকা দিয়েছে, মানে কোন কোন বিষয়গুলোতে ডাচেস আলাদা করতো না, সেগুলো একটা লম্বা তালিকা দিয়েছে। ডিউকের মতে যেগুলোর সাথে আলাদা করা ডাচেসের উচিত ছিল, সেটা কি? প্রথমেই মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। অর্থাৎ মাই ফেভার অর্থাৎ সম্ভবত কোনো একটা অর্নামেন্টের কথা বলছে, জুয়েলারির কথা বলছে, যেটা তার বুকে স্থান পাচ্ছে। মাই ফেভার মানে আমার পছন্দের কোন একটি অর্নামেন্ট যেটা তার বুকে স্থান পাচ্ছে, সেটা তার সাথে দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। ড্রপিং মানে ডুবে যাওয়া, ডে লাইট দিনের আলো, দিনের আলো রেফার্স টু দ্য সান। অর্থাৎ সূর্যের, পশ্চিমের আকাশে সূর্যের ডুবে যাওয়ার যে দৃশ্য, দ্য সিনিক বিউটি, সেটা তার সাথে দ্য বোজ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। অথবা বো মানে হচ্ছে ব্রাঞ্চেস, গাছের ডাল, ব্রাঞ্চেস বলা হয়। সেই গাছের ডালে যদি, কিসের গাছের ডাল থাকবে? অফ চেরিজ, চেরি ধরে আছে এরকম কোনো গাছের ডাল, দ্য ব্রাঞ্চেস লোডেড উইথ চেরিজ, এইরকম কোনো গাছের ডাল যদি সাম অফিসিয়াস ফুল, আমার রাজ্যসভা রাজ চত্বরের কোনো বোকা, কোনো সাধারণ লোক যদি ভেঙে, ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, তার বাগানে, অর্চার্ড মানে বাগান, বাগান থেকে তার জন্য কোনো চেরি ভর্তি গাছের ডাল ভেঙে জনগণ এনে তার হাতে দিত, তাহলে দ্য হোয়াইট মিউল, মিউল শব্দটা হচ্ছে এ ক্রিয়েচার অ্যান অ্যানিম্যাল বিটুইন হর্স অ্যান্ড অ্যাস। গাধা এবং ঘোড়ার মধ্যবর্তী পর্যায়ের কোনো প্রাণীকে মিউল বলে। সাদা রঙের কোনো মিউল, সি রোড, সে যদি চড়তো উইথ রাউন্ড দ্য টেরেস, টেরেস মানে হচ্ছে কোর্টইয়ার্ড, তার রাজ চত্বরে, তার সভার যে চত্বরটা, তার এলাকায়, সেখানে যদি কোনো একটি মিউল চেপে সে ঘুরে বেড়াতো। এই সমস্ত লিস্টে যা যা বর্ণনা এতক্ষণ আমি দিলাম, সমস্ত কিছুই তাকে সমান উপভোগ, মানে সমান আনন্দ দিত, সে সমান উপভোগ করতো। প্রথমে শুরু হয়েছিল মাই ফেভার অ্যাট আর বেস্ট দিয়ে, অর্থাৎ সাম অর্নামেন্ট অফ হাই কস্ট, প্রচুর মূল্যের কোনো একটি জুয়েলারি, এবং তার সাথে বাকিগুলো। এখানে একটি রেটরিক ইউজ হচ্ছে। রেটরিকটা কি বলতো? অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের অপোজিট। প্রথমে হাই কোয়ালিটির, হাই স্ট্যান্ডার্ডের কোনো কিছু, তারপরে আস্তে আস্তে ডাউনফল করবে টোনে, সেটা ঘটছে। ফিরে আসি আবার কবিতায়। এই সমস্ত কিছুই অল অ্যান্ড ইচ, প্রত্যেকেই এবং প্রত্যেকটা উড ড্র, গ্রহণ করতো, তুলে নিত, ফ্রম হার, তার থেকে, অ্যালাইক, একই রকম, দ্য অ্যাপ্রুভিং স্পিচ, প্রশংসা, অ্যাপ্লড, বাহবা, সাবাসী, এগুলো সমস্ত কিছুই তার কাছ থেকে সবাই পেত। সেটা আমার দেওয়া কোনো উল্লেখযোগ্য মূল্যবান গয়নাই হোক, ফেভারই হোক, বা বাকিগুলোই হোক, প্রত্যেকেই সমানভাবেই সমস্ত কিছু পেত। উড ড্র ফ্রম হার, প্রত্যেকেই পেত তার কাছ থেকে, অ্যালাইক, একই রকম। আচ্ছা, অথবা কি হতো? অর ব্লাশ, নিজে ব্লাশ করতো, অর্থাৎ লজ্জায় বা স্মাইলে তার গাল দুটো রাঙা হয়ে উঠতো, রেডেস ব্যাপারটা চলে আসতো, অ্যাটলিস্ট কমপক্ষে এইগুলো ঘটতো। সি থ্যাঙ্কড মেন, সে প্রত্যেককে ধন্যবাদ জানাতো। এই যে গুড, এই গুডটা যে অর্থে ভালো বলে আমরা ধরি, এখানে কিন্তু ডিউক সেই অর্থে ভালো বলছে না। গুড অর্থাৎ ঠিক আছে ভালো, কিন্তু এই গুডটা আইরনিক্যাল। দ্য ডিউক ইজ সেইং দ্য থ্যাঙ্ক গিভিং অফ হার ইজ গুড, বাট থ্যাঙ্ক সামহাউ, কোনোভাবে যারা তাকে এইরকম প্রশংসা করতো, কোনো কিছু উপহার দিত, প্রত্যেককে সে থ্যাঙ্কস জানাতো, ইররেসপেক্টিভ অল, কিন্তু আই নো নট হাউ, আমি জানি না কিভাবে জানাতো, সম্ভবত অ্যাজ ইফ, যেন সে র্যাঙ্ক করতো, সে পজিশনে রাখতো। কিভাবে পজিশনে রাখতো? মাই গিফট, আমার দেওয়া কোনো উপহার, অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম, 900 বছরের ঐতিহ্যবাহী একটি নাম,
যেটা আমি তাকে গিফট করেছি, অর্থাৎ সি ইজ নাও দ্য ডাচেস অফ ফেরারা। আমার যে টেরিটরি, এই জায়গার আমি ডিউক, এবং এইটা ইজ লাইক এ নেম অফ 900 ইয়ার্স। এটা আমার তরফ থেকে তাকে গিফট, ইট ইজ লাইক এ গিফট ফ্রম মাই সাইড। সেটাকে সে র্যাঙ্ক করতো, একই লেভেলে বসাতো, একই সারিতে বসাতো উইথ এনিবডিজ গিফট, অন্য লোকেদের দেওয়া কোনো গিফটের সাথেও। তার মধ্যে ডাচেস কোনো পার্থক্য করতো না, কোনো ডিফারেন্সিয়েশন দেখতে পেতো না। এখানে ডাচেসের ভেরি মডেস্ট আর জেন্টেল লেডি হিসেবে আমাদের সামনে উঠে আসছে। ডাচেস খুবই কাইন্ড হার্টেড এবং একজন ওমেন ইন টু সেন্স বলা চলে। অন্যদিকে ডিউককে আমরা কি দেখছি, ডিউক ইজ ভেরি মাচ প্রাউড অফ হিজ ফ্যামিলি, ডিউক ইজ ভেরি মাচ প্রাউড অফ হিজ নেম। নাম নিয়ে ডিউক কিন্তু খুবই গর্ব অনুভব করে। এবং ডাচেস আর ডিউক দুজনেই মানুষকে দুভাবে দেখে। ডিউক প্রত্যেককে চায় ডাচেস যেন সবাইকে র্যাঙ্ক অনুযায়ী তার অ্যাপ্লটটা আসে, অর্থাৎ যে যেমন তার ক্ষেত্রে সেই রকম ওয়ার্ড অফ এক্সপ্রেশনটা হওয়া উচিত। ডাচেস সেটা করে না, ডাচেস সবাইকে ইকুয়াল এক্সপ্রেশন দেয়। সেইটা ডিউকের পছন্দ নয়, সেটা ডিউক একদমই পছন্দ করে না। এরপর কথাটা খুব মারাত্মক, হু উড স্টুপ টু ব্লেম, হু উড স্টুপ টু ব্লেম। স্টুপ মানে বেন্ড, ঝুঁকে যাওয়া, নৈতিকভাবে যখন ঝুঁকে যাবে তখন স্টুপ হয়। আমরা আর কিছুদিন পরেই একটি ড্রামা পড়বো, সি স্টুপস টু কঙ্কার, অলিভার গোল্ডস্মিথের লেখা বিখ্যাত ড্রামা। সেখানে স্টুপ শব্দটা আছে। স্টুপ অর্থাৎ নিজের পজিশন থেকে নেমে গিয়ে যখন কোনো কিছু করা হয় তখন সেটাকে স্টুপ বলে। এখানে ডিউক বলছে হু স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং। ট্রিফলিং শর্ট মানে হচ্ছে কাজ, ট্রিফলিং মানে হচ্ছে খুব তুচ্ছ। এই যে প্রত্যেকেই সমান নজর দেখা, প্রত্যেকের গিফটের জন্যই, প্রত্যেকের প্রশংসা কমপ্লিমেন্টের জন্যই একই রকম ট্রিটমেন্ট দেওয়া, সেটা 900 ইয়ার্স ওল্ড নেমের ক্ষেত্রে যা হোক, কোনো ট্রিফল কোনো গিফটের ক্ষেত্রেই হোক, এইটা কারেক্ট করার জন্য হু উড স্টুপ, কে এখন নেমে তাকে কারেক্ট করবে, কে এখন তাকে ঠিক করবে। অর্থাৎ ডিউক নিজের পজিশন থেকে নেমে যে তাকে এই তার ভিউজটা বলবে যে এরকম করাটা ঠিক নয়, বা সে এটা পছন্দ করে না, অথবা এইগুলো এইভাবে করতে হয়, প্রত্যেকে যে যেমন তার ক্ষেত্রে সেই রকম এক্সপ্রেশনটা হওয়া উচিত, এইগুলো বলাটাও যেন ডিউকের কাছে স্টুপ করার মতো। অর্থাৎ ডিউক ইজ ভেরি মাচ কনসার্ন উইথ হিজ রেসপেক্টেবল ডিগনিটি, তার নিজের ডিগনিটি নিয়ে খুবই কনসার্ন ডিউক। এটা তার কাছে তার স্ত্রীকে তার হিসেবে তার নজরে ঠিক করে দেওয়াটাও যেন তাকে নেমে পড়তে হচ্ছে, নেমে যেতে হচ্ছে, এটা সে চায় না। ইভেন হ্যাড ইউ স্কিল, ইভেন এমনকি হ্যাড ইউ স্কিল, এই যে ইউটা এবার বলছে কিন্তু এতক্ষণ যে শুনছে সেই মেসেঞ্জারকে, যে তোমারও যদি এরকম দক্ষতা থাকে, স্কিল মানে দক্ষতা, তোমারও যদি এরকম দক্ষতা থাকে, তুই যে তোমার কথা বলার উপরে যদি মাস্টারি থাকে, তুমি যদি খুব ভালো বক্তা হও, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি একদমই নই। এখানেও কিন্তু ডিউক আবার সে আইরনিক্যালি বলছে, যদিও এতক্ষণ ধরে ডিউকই কথা বলে আসছে, এবং ডিউক তার অরেটারির মাধ্যমেই, সে যে ভালো বক্তা তার মধ্যে দিয়েই এতক্ষণ ধরে ডাচেসের ক্যারেক্টারিস্টিক্স, ডাচেসের ইন্টেনশন, ডাচেসের বিহেভিয়ার এবং সঙ্গে সঙ্গে ডিউকের বিহেভিয়ারটাও কিন্তু ফুটে উঠেছে। তবুও ডিউক বলছে যে হুইচ আই হ্যাভ নট, আই এম নট এ গুড অরেটার, আমি ভালো বক্তা নই। তুমি যদি হও ভালো বক্তা, তোমার ক্ষেত্রেও টু মেক ইউর উইল, তুমি যেটা চাইছো, উইল মানে ইচ্ছে, তো উইশ তোমার যেটা ইচ্ছে, অর্থাৎ ডিউকের যেটা ইচ্ছে, কি ইচ্ছে, কোয়াইট ক্লিয়ার, খুবই পরিষ্কার, টু সাচ অ্যান ওয়ান, সাচ অ্যান ওয়ান অর্থাৎ অ্যান ওয়ান অর্থাৎ ওয়ান লাইক দ্য ডাচেস, সেই ডাচেসের মতো, ডাচেসের কাছে যদি তোমার ইচ্ছেটা খুব পরিষ্কারও হয়, এই কথা বলার মধ্যে দিয়ে যদি ডাচেসের মতো একজনকে তোমার ইচ্ছেটা পরিষ্কারভাবে বলতেও চাও, অ্যান্ড সে, এবং ধরো জাস্ট দিস, এইটা, অর দ্যাট, ওটা, ইন ইউ ডিসগাস্ট মি, যে তোমার মধ্যে, তোমার ব্যবহারের মধ্যে এটা অথবা ওটা, দিস অর্থাৎ এই যে সবাইকে সমান নজরে দেখা, সবার প্রতি সমান ব্যবহার করা, অথবা প্রত্যেকটা বস্তু সেটা ভ্যালুয়েবল হোক বা লেস ভ্যালুয়েবল হোক, সেটা কে দিচ্ছে, তার সোশ্যাল স্ট্যান্ডার্ড কি, এগুলোর প্রতি বিচার বিবেচনা না করে সকলকে একই নজরে একই দৃষ্টিতে দেখা, দ্যাট, এই দিস আর দ্যাট, এই দুটো, এই আগের যে বর্ণনাগুলো এলো সেই দুটোকে রেফার করছে। ইন ইউ, তোমার মধ্যে, ইন ইউ অর্থাৎ এটা কিন্তু এই ইউটা আবার ডাচেসের কথা বলছে। ডিসগাস্ট মি, আমাকে বিরক্ত করে তোলে, আমি বিরক্ত হই। এটা যদি তুমি বলতে যাও, তুমি যদি ভালো বক্তা হও, যেটা আমি একবারই নই, বলতে যাও, সেখানে কি করবে, হেয়ার, এখানে ইউ, এই ইউটা আবার বলা হচ্ছে মেসেঞ্জারকে। এখানে কিন্তু প্রত্যেকটা ইউ এবং এই প্রোনাউন গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, একবার এক একজনকে বলছে, একটু মিস হয়ে গেলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। হিয়ার ইউ মিস, এখানে তুমি কিন্তু ব্যর্থ হবে, কিসে ব্যর্থ হবে, তাকে বোঝাতে। তুমি কিন্তু এখানে ডাচেসকে বোঝাতে পারবে না। অথবা দেয়ার এক্সিড দ্য মার্ক, অর্থাৎ এক্সিড মানে অতিক্রম করে যাওয়া, মার্ক মানে কোনো সীমানা, সীমানাকে অতিক্রম করে যাবে, মানে লিমিটটা ক্রস করে যাবে। ডাচেসের বিহেভিয়ারটা এখানে তুলে ধরলো। অ্যান্ড ইপসিলেট, যদি সে চাই, ইপসিলেট যদি সে চাই, কি চাই, হারসেলফ বি লেসেন্ড শো, তাকে শিক্ষা দেওয়া হোক, তাকে তার দোষ ত্রুটি ভুলগুলো, ফল্টগুলো, ফলিসগুলো ধরিয়ে দেওয়া হোক, যদি সে চায়, তাহলে নট প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, উইটস অর্থাৎ উইজডম, ইন্টেলিজেন্স। অ্যাকর্ডিং টু ডিউক, ডাচেস ইজ নট ইন্টেলিজেন্ট এনাফ, ডাচেস ততটা বুদ্ধিমতী নয়। তাহলে নট প্লেনলি সেট অর্থাৎ ডাচেস, ডিউক যে ইনস্ট্রাকশনগুলো, অ্যাডভাইসগুলো দেবে সে শোনা উচিত, কিন্তু উইটস তার মধ্যে অতটা নেই, আর উইটস টু ইয়োর্স, যে সেগুলোকে সে শুনবে। এর বদলে সে কি করে, ডাচেস এতটাই সিম্পল এবং এতটাই চাইল্ডিশ, এতটাই তার মধ্যে সবার প্রতি সমান নজর রয়েছে, যে সে ডিউকের সঙ্গে কোনো রকম ডিসকাশনে যেতে চায় না।
তার মধ্যে তার সঙ্গে ডিউকের যে একটা ডিসকাশন প্রয়োজন সেটা কিন্তু ডাচেসের মধ্যে নেই। আর উইটস টু ইয়োর্স। এরপর ফোর্থ মানে সত্যি সত্যি একদম সাডেনলি অ্যান্ড মেড এক্সকিউজ। ডাচেস ডিউকের সঙ্গে কোনো রকম ডিসকাশনে যাবে না এবং তার জন্য নিজের পক্ষে যা যা যুক্তি বা যা যা সাপোর্টিং বক্তব্য আসা উচিত সেগুলো সমস্ত কিছু কিন্তু দেবে সেখানে। ইভেন দেন এত কিছু যদি হয়, যদি তারপরেও ডাচেস যদি আলোচনায় রাজি হয় বা ডিউক যে কথাগুলো বলছে, যে অ্যাডভাইসগুলো দিচ্ছে সেগুলো যদি শোনার মতো পরিস্থিতি তৈরিও হয়, তবুও ইভেন দেন উড বি সাম স্টুপিং, তাও তো কিছুটা আমাকে ঝুঁকতে হলো, তাও তো আমার নিজের অবস্থা থেকে সরে এসে আমাকে ডাচেসকে বোঝানোর জন্য নিজের অবস্থা পরিবর্তন করতে হলো, স্টুপ করতে হলো। কারণ এখানে ডিউক কখনোই তার সোশ্যাল স্ট্যাটাস পজিশন যেটা সেখান থেকে সরতে চায় না, সেটা সামান্যতম হলেও। ডিউক ওয়ান্টস নো বেন্ডিং, কোনো রকম নিজের পজিশনটা থেকে সে বেরিয়ে আসতে চায় না। এবং তার কাছে তার ডাচেসের এই রকম ব্যবহার যেগুলো ডিউক পছন্দ করে না, ডিসগাস্ট মনে হচ্ছে, সেইগুলো কারেক্ট করে দেওয়াটা, কারেকশনটাও যেন ডিউকের কাছে একটা স্টুপিং এর মতন, ঝুঁকে পড়ার মতন, নিজের পজিশন থেকে বেরিয়ে আসার মতন, সেটা ডিউক কখনোই চায় না। অ্যান্ড আই চুজ, এবং আমি পছন্দ করেছিলাম, বেঁচেছিলাম, আই চুজ নেভার টু স্টুপ, কখনোই ঝুঁকতে চাইনি। ও স্যার, সি স্মাইল্ড, নো ডাউট। স্যার, সে হাসতো, এতে কোনো দ্বিমত নেই। হয়ে নেভার আই পাস, যখনই তার সামনে দিয়ে আমি যেতাম, অতিক্রম করতাম, তখন সে হাসতো, এটাতে কোনো দ্বিমত নেই। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু আর কে নেই যে একই রকম হাসি না দেখে তাকে পাস করেছে, অতিক্রম করেছে? প্রত্যেককে দেখেই ডাচেসের কিন্তু মুখে একই হাসি লেগে থাকতো। দিস গ্রিউ। এইবার এখান থেকে ডিউকের অ্যাটিটিউডের আরেকটা দিক ফুটে উঠছে, দিস গ্রিউ, অর্থাৎ এই ব্যবহারটাই, এই বিহেভিয়ারিস্টিক যে অ্যাটিটিউড ডাচেসের, সেটাই গ্রিউ, উত্তর গ্র্যাজুয়ালি বাড়তে থাকলো। আই গেভ কমান্ডস, আমি নির্দেশ দিলাম। তারপর কি হলো? দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি একসঙ্গে থেমে গেল। দেখো লাইনগুলোর কনস্ট্রাকশনটা দেখো, মাচ দ্য স্মাইল কোশ্চেন মার্ক, দিস গ্রিউ সেমিকোলন, আই গেভ কমান্ডস সেমিকোলন, দেন অল স্মাইল স্টপ টুগেদার ফুল স্টপ। আমি যে বলেছিলাম এনজাম্পমেন্ট আছে, দেখো একটা লাইনের সেন্স কিন্তু পরের লাইনে এসে কমপ্লিট হচ্ছে, এবং এই লাইনগুলো দুটো তিনটে ওয়ার্ডের উপর একটি করে পুরো অর্থ স্টোরি নির্ভর করছে। দিস গ্রিউ, এটা বেড়েছিল, কোনটা বেড়েছিল? এই ডাচেসের এই যে ব্যবহারগুলো মানে বাড়ছিল। আই গেভ কমান্ডস, আমি নির্দেশ দিয়েছিলাম, তারপর সমস্ত হাসি একসঙ্গে থেমে গেছিল। এইগুলো ডিউকের ক্যারেক্টারিক বর্ণনা করার জন্য যথেষ্ট। দি অ্যাসিস্ট্যান্টস, আর এই যে দাঁড়িয়ে আছেন অ্যাজ ইফ অ্যালাইভ, যেন জীবন্ত। রবার্ট ব্রাউনিং এর অসাধারণ একটা দক্ষতা আছে। রবার্ট ব্রাউনিং ডেথকে পোট্রে করেনি, অথচ ওয়ার্ডের মাধ্যমে এখানে মেনশন করে দিয়েছে। এখানে কিন্তু একবারও বলা নেই যে দ্য ডাচেস ইজ ডেড। কখনো অ্যাডজেক্টিভের মাধ্যমে বলেছে, কখনো অ্যাকশনের মাধ্যমে বলেছে, কখনো ওয়ার্ডের জাগলের মাধ্যমে বলেছে। এখানে অল মাইল স্টপ টুগেদার, এই যে স্টুপ আর স্টপ, এই দুটো অ্যালিটারেশনের মতো শোনাচ্ছে। এখানে স্টপ এসটিও ডাবল পিডি, এখানে এসটি ডাবল ও পিস। স্টুপ, আমি ঝুঁকিনি এবং হাসি থেমে গেছিল। দি অ্যাসিস্ট্যান্টস, এইখানে উনি দাঁড়িয়ে আছেন অ্যাজ ইফ অ্যালাইভ, যেন জীবন্ত। অ্যাজ ইফ অ্যালাইভ, যেন জীবন্ত, অর্থাৎ তিনি এখন আর জীবন্ত নেই, কিন্তু ছবিটা যেন জীবন্ত। এবার দেখো, মনে আছে যখন মেসেঞ্জারকে ছবিটা দেখাচ্ছিল, তখন মেসেঞ্জারকে কিন্তু সেই ডিউকি বলেছিল যে প্লিজ সিট, বসুন আপনি। মেসেঞ্জার বসেছিল, ডিউকের কি পজিশন আমরা জানি না। ডিউক আবার এই মেসেঞ্জারকে বলছে উইল ইউ প্লিজ রাইজ, আপনি কি একটু উঠে দাঁড়াবেন? অর্থাৎ ডিউকি কমেন্ট করছে, ইনস্ট্রাক্ট করছে মেসেঞ্জারকে বসার জন্য, ডিউকি কমেন্ট করছে মেসেঞ্জারকে দাঁড়ানোর জন্য। দ্য কমান্ডিং অ্যাটিটিউড অফ ডিউক ইজ প্রেজেন্টেড থ্রু দিস লাইন্স। ডিউক এখানে তার প্রাইড, তার যে নোবেল ফ্যামিলি, এইগুলো সম্বন্ধে এতটাই কনসার্ন যে ডিউক ইজ নাথিং বাট অ্যান অ্যারিস্টোক্র্যাট। বেশ, মেসেঞ্জারকে দাঁড়াতে বললো, এরপরে বলছে উইল মিট, আমরা দেখা করবো, আমাদের দেখা করতে হবে। উইল মিট, কাকে কাকে দেখা করবো? দ্য কোম্পানি বিলো। বিলো অর্থাৎ ডিউক সম্ভবত তার বাড়ির উপরের অংশে আছে এবং ডিউকের সাথে মেসেঞ্জার আছে। এতক্ষণ ডিউক এবং মেসেঞ্জারের কথোপকথন চলছিল, তার কথোপকথনের কিছুটা অংশ আমরা কবিতায় পেয়েছি। এই এরপর ডিউক বলছে যে আমরা এবার নিচে গিয়ে সেই কোম্পানির সাথে দেখা করবো। কোম্পানি অর্থাৎ আরো কিছু লোকজন, ভিজিটার্স হয়তো ডিউকের সাথে দেখা করতে এসছে এবং তাদেরকে বিলো নিচে গিয়ে দেখা করতে হবে। দেন তারপর এবার এই বলতে বলতে তারা কিন্তু এগিয়ে আসছে নিচের দিকে, উপর থেকে নিচে নামছে। কে কে নামছে? মেসেঞ্জার এবং ডিউক। আই রিপিট, আমি আবারও বলছি, এই আই রিপিট আবারও বলছি, অর্থাৎ কিছু একটা কথা, কিছু একটা প্রসঙ্গ যেটা ডিউক এবং মেসেঞ্জারের কিন্তু আগে আলোচনা হয়েছে, যেটা কবিতার উল্লেখ নেই, সেই জন্য রিপিট, মানে আগে একবার বলেছে এখন আবার বলছে। হতে পারে তার যে নতুন বিয়ের প্রস্তাব আসছে, সেই বিয়েটা নিয়ে কোনো একটা কথাবার্তা যেটা কবিতায় উল্লেখ নাই, সেটাই আবার ডিউক এখন মেসেঞ্জারকে বলছে। কি বলছে? এরপর যে কথাটা আগে হয়তো আলোচনা হচ্ছে সেইটারই প্রসঙ্গে এসে বলছে দ্য কাউন্ট, সেই কাউন্ট, যে কাউন্টের কথা আমরা আগে আলোচনা করছি, ইওর মাস্টার, যে তোমার মাস্টার, তোমার ঊর্ধ্বতন, নোন, এটা খুব প্রচলিত, প্রসিদ্ধ, মিউনিফিকেন্স। মিউনিফিকেন্স কথাটা মানে হচ্ছে মহানুভবতা, জেনারসিটি। মাস্টার যে কাউন্ট, তার যে জেনারসিটি, মহানুভবতা, দানশীলতা, এটা সর্বজন বিদিত, সবাই জানেন, প্রচলিত, খুব প্রসিদ্ধ। এই জেনারসিটিটাই, এর মিউনিফিকেন্সটাই ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট। অ্যাম্পেল মানে হচ্ছে যথেষ্ট, পর্যাপ্ত। ওয়ারেন্ট মানে হচ্ছে প্রমিস। মহানুভবতাটাই
ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, যথেষ্ট প্রমিস, এটাই প্রমিস নোট, এটাই ওয়ারেন্ট দ্যাট যে নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড, আমার কোনো কিছু প্রিটেন্ড বা ভান করার দরকারই নেই ফর ডাউরি অবজেক্টস, বিয়ের জন্য যে অবজেক্টস নেওয়া হয় পণ হিসেবে, সেটা উইল বি ডিসঅ্যালাউড, সেটা বাতিল হবে। এটা আমার তরফ থেকে আর কোনো ভান করা বা এটা আমার তরফ থেকে আর কোনো সন্দেহ রাখার জায়গাই নেই। কারণ তোমার মাস্টার তার নন মিউনিফিকেন্স, তার সর্বজন বিদিত মহানুভবতা দানশীলতার কথা সর্বজন বিদিত, এবং এটাই অ্যাম্পেল ওয়ারেন্ট, এটাই যথেষ্ট প্রমিসারি নোট যে আমার বিয়ের জন্য যে ড্রাউরির কথাবার্তাটা সেটা কখনোই বাতিল হবে না। যদিও এখানে কিন্তু ডিউক সুকৌশলে ড্রাউরির কথাটা তুলে ধরেছে তার মেসেঞ্জারের কাছে যে তার বিয়ের পরিবর্তে সে কিন্তু ড্রাউরি নেবে। আমরা দেখেছি ডিউক নিজেই একটা টাইমে মেসেঞ্জারকে বলেছে যে আমার অডিটারিতে আমি আই এম নট ওয়েল ইন অডিটারি, আমি বাগ্মিতা আমার ভালো হয় না, আমি ভালো বাগ্মী নই, বক্তা নই। তবুও ডিউক কত সুন্দর, হ্যাজ এ গ্রেট ড্রামাটিক আর্ট অফ স্পিচ, এত সুন্দর স্পিচিং ক্যাপাসিটি আছে যে এখানে কি সুন্দর বলছে, দো হিজ ফেয়ার ডটার, আমার এই ড্রাউরির কথা, ড্রাউরির সম্বন্ধে যে আলোচনাটা এখন তোমার সাথে করলাম, তবুও যদিও হিজ ফেয়ার ডটার সেলফ, তার সুন্দরী যে কন্যা, তার সেলফ অর্থাৎ সেলফ মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তার সুন্দরী কন্যার যে ব্যক্তিত্ব সেটা অ্যাজ আই অ্যাভোড কথাটার মানে হচ্ছে ঘোষণা করা, প্রোনাউন্স করা, অ্যানাউন্স করা। আমি যেমনটা অ্যানাউন্স করেছি অ্যাট স্টার্টিং, শুরুতেই তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন এই যে শুরুতেই ঘোষণা করেছিল, এগুলো সব কিন্তু এই রিপিটের মধ্যে পড়ছে, অর্থাৎ এই কথাগুলো আলোচনা হয়েছে যেটা কবিতায় আসেনি। যে কথাটা আমি তোমার সাথে ঘোষণা করেছিলাম, প্রথমেই বলেছিলাম ইজ মাই অবজেক্ট, এটাই আমার একমাত্র লক্ষ্য, অর্থাৎ কাউন্টের যে ফেয়ার ডটারের সেলফ অর্থাৎ ফেয়ার ডটারকে পাওয়াটাই আমার কিন্তু একমাত্র লক্ষ্য। তো তার আড়ালে আমি ড্রাউরির কথাটা তোমাকে বলে দিলাম। এই সমস্ত কথা বলার মাঝেই নে নে ওল্ড ইংলিশ, এটার মানে হচ্ছে নো। নো অর্থাৎ নোটা কখন বলছে, হয়তো এটা আমরা অ্যাজিউম করবো যে ডিউক মেসেঞ্জারের সঙ্গে কথা বলছে, মেসেঞ্জারের তো কথা আমরা পাচ্ছি না, মেসেঞ্জার কিছু কথা বলবেও না কারণ ড্রামাটিক মনোলগ, স্পিকার উইল অনলি স্পিক। হতে পারে ডিউক এবং মেসেঞ্জার উপর থেকে নিচে আসার কথা বলেছিল, নামার সময় হয়তো সিঁড়ি দিয়ে নামার সময় মেসেঞ্জার ডিউককে আগে নামার জন্য অনুরোধ করেছে, যেহেতু হি ইজ দ্য ওনার অফ দ্য হাউস। তখন ডিউক বলছে যে নো, উই উইল গো, আমরা নামবো, আমরা যাবো, টুগেদার ডাউন, একসাথে নিচে, আমরা একসাথে ওপর থেকে নিচে যাবো। কারণ নিচে কেন যাবে, এই যে কোম্পানি এসছে, কোম্পানি কিছু লোক দেখা করতে এসছে, তাদের তাদের জন্য নিচে আসছে। এই যে টুগেদার ডাউন, এই ডাউন শব্দটার অনেক রকম ব্যাখ্যা করা যায়। একটি ব্যাখ্যা তো খুব ইজি, যে দ্য মোডালিটি অফ দ্য ডিউক ইজ অলরেডি গোয়িং ডাউন, নিচে নেমে যাচ্ছে, নেমে গেছে। এনভয় যে এসছে, হি ইজ নট দ্য এক্সেপশন, এনভয় কিন্তু তার ব্যতিক্রম নয়, এনভয়কেও নিয়ে নিচে নামছে, অর্থাৎ দে বোথ আর গোয়িং মোরালি ডাউন। কারণ এনভয় ইজ দ্য মেসেঞ্জার হু উইল ক্যারি ফরওয়ার্ড দ্য মেসেজ অফ ড্রাউরি টু দ্য কাউন্ট, তাকেও নামতে হচ্ছে, তাকেও শুনতে হচ্ছে কথাগুলো। স্যার, এই বলে ডিউক মেসেঞ্জারকে সিঁড়িতে নামার সময় বলছে, স্যার নোটিস, লক্ষ্য করুন, নেপচুনের একটি মূর্তি দেখাচ্ছে মেসেঞ্জারকে। যদিও টেমিং এ সি হর্স, টেম মানে হচ্ছে লাগাম দেওয়া, ধরা, বাঁধা, সি হর্স, নেপচুন একটি সি হর্সকে ধরে আছে, বেঁধে আছে। নেপচুন সম্বন্ধে দুটো কথা বললেই, নেপচুন গ্রিক মিথোলজি অনুযায়ী নেপচুন ইজ দ্য সি গড, সমুদ্রের দেবতা হচ্ছে নেপচুন, এবং গ্রিক মিথোলজিতে নেপচুন সমুদ্রের রাজ ধরেছিল। এখানে নোটিস নেপচুন অর্থাৎ দ্য স্ট্যাচু অফ নেপচুনের কথা বলছে, স্ট্যাচু অফ নেপচুনটা কোথাও ডিউকের বাড়িতে আছে সেটার কথা বলছে, স্ট্যাচু অফ নেপচুনকে দেখতে বলছে মেসেঞ্জারকে। যদিও টেমিং এ সি হর্স, যে একটি সি হর্সকে টেম করে আছে অর্থাৎ লাগাম দিয়ে আছে, ধরে আছে, বেঁধে আছে, এ রেয়ারিটি অর্থাৎ রেয়ার, বিরল, যদিও এটা একটা বিরল। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটাকে স্ট্যাচু হিসেবে ধরি, যে নেপচুনের কোনো একটা মূর্তি ডিউকের বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় দেখছে, সিঁড়িতেই হয়তো আছে, তাহলে এই স্ট্যাচুটা রেয়ার, একটা অ্যান্টিক পিস। এবং আমরা জানি, প্রথম থেকে আমরা জেনে এসেছি ডিউক ইজ ফন্ড অফ আর্ট লাভার, ডিউক ইজ আর্ট লাভার। সেই জন্য ডিউক এইটার মাধ্যমেও তার যে ফিউচার ফাদার ইন ল, তার প্রতি একটা বার্তা দিচ্ছে যে হাউ মাচ হি ইজ ফন্ড অফ আর্ট কালচার। সেই ক্ষেত্রে নেপচুনের স্ট্যাচুটাকে দেখাতে পারে মেসেঞ্জারকে। হুইচ ক্লজ অফ ইন্সব্রাক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, কাস্ট অর্থাৎ তৈরি করা, মেড ইন ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে মেটাল, ফর মি আমার জন্য। এই যে মূর্তিটা, এই যে স্ট্যাচুটা নেপচুন যেটা সি হর্সকে টেম করছে, বেঁধে আছে, ধরে আছে, এটা যদিও একটি অ্যান্টিক পিস, এ রেয়ার পিস, হুইচ যেটা ক্লজ অফ ইন্সব্রাক কাস্ট, ক্লজ অফ ইন্সব্রাক মেড তৈরি করেছিল আমার জন্য, ব্রোঞ্জের, যেটা ব্রোঞ্জের তৈরি। পুরো ডিটেলস এখানে বলে দিল কে তৈরি করেছিল, কিসের তৈরি মেটাল, কার জন্য তৈরি করেছিল। এখান থেকে অনেকগুলো বিষয় ফুটে উঠবে, আমি একে একে বলছি, একটু খেয়াল করো। ক্লজ অফ ইন্সব্রাকের কথা আমি আগে বলেছিলাম, ইন্সব্রাক একটি জায়গা যেটা অস্ট্রিয়ার ওয়েস্টার্ন সাইডের যে টাইরলের রাজধানী, সেখানে এটা সম্ভবত ক্লজ অফ ইন্সব্রাক একজন ফিকশনাল ক্যারেক্টার। কিন্তু এর মধ্যে ডিউকের কি ফুটে উঠছে, ডিউকের ওয়েলথ আর স্ট্যাটাস, এই দুটো ফুটে উঠছে। আর স্পেশালি ক্লজ, এই ক্লজ তার জন্য তৈরি করে দিচ্ছে ব্রোঞ্জে তৈরি। ক্লজের শব্দটা উল্লেখের মধ্যে দিয়ে ডিউক এটা বোস্ট করছে তার প্রফেশন সম্বন্ধে, অ্যাট দ্য ওয়ে অফ ডিউকস বোস্টিং অ্যাবাউট হিজ প্রফেশন অ্যান্ড কানেকশন। কিসের প্রতি কানেকশন, স্কিল্ড আর্টিস্ট, একজন স্কিল্ড আর্টিস্ট, যেটা পৃথিবীর যে প্রান্তে হোক তার কাছ থেকে রেয়ার পিসও ডিউক তার বাড়িতে এনে রাখে, এই দিকটা ফুটে উঠছে।
এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ফিকশনাল ক্যারেক্টারটা এখানে এলো, ক্লজ অফ ইন্সবার্গ, এই ক্যারেক্টারের মাধ্যমে ডিউক মেসেঞ্জারকে একটা বার্তা দিতে চাইছে যে মেসেঞ্জারটা কোথাকার। আমরা কি জানলাম মেসেঞ্জারটা হচ্ছে কাউন্ট অফ টাইরল, তাই তো? কাউন্ট অফ টাইরলকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। কাউন্ট অফ টাইরল এই মেসেঞ্জারকে পাঠিয়েছে। তাহলে এই যে টাইরলেরই একটি জায়গা হচ্ছে ইন্সব্রাক। সেই ইন্সব্রাক থেকে ডিউকের বাড়িতে এসেছে এই ব্রোঞ্জের স্ট্যাচুটা। তাহলে ডিউকের নেটওয়ার্কটা কত বড়! ডিউক তার যেখানে বিয়ের প্রস্তাব এসেছে সেই জায়গাটা থেকেও কিন্তু ডিউকের বাড়িতে নেপচুনের স্ট্যাচু আসছে। সেই জায়গার একজন একজন আর্টিস্ট ডিউকের বাড়িতে একটি নেপচুনের স্ট্যাচু তৈরি করে দিচ্ছে। দিস শোজ দ্য পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড দ্য স্ট্রেচিং হ্যান্ডস অফ ডিউক অ্যাক্রস হিজ এরিয়া, আউটসাইড হিজ এরিয়া। এখানে ব্রাউনিং আরেকটা বিষয় খুব সূক্ষ্মভাবে ইনপুট করেছে। দেখো এই যে নেপচুন এবং স্ট্যাচু আর সি হর্স তাকে টেম করছে, এই যে তুলনাটা আনা হলো, এটা কিন্তু ইচ্ছাকৃত। কারণ এখানে দ্য নেপচুন ইজ ডিউক হিমসেলফ, ডিউক নিজে এখানে নেপচুন, অ্যান্ড দ্য সি হর্স ইজ হিজ উড বি ওয়াইফ। যেন দ্য ডিউক ওয়ান্টস টু টেম হিজ উড বি ওয়াইফ। ডিউক যেমন ভাবে কমান্ড দিত তার লাস্ট ডাচেসকে, একইভাবে যেন নেপচুন সি হর্সকে টেম করার মতন সেও তার উড বি ওয়াইফকে টেম করার ইচ্ছে মনের মধ্যে পোষণ করে। হয়তোবা এই তুলনাটা ব্রাউনিং এখানে সূক্ষ্মভাবে ইনপুট দিয়ে রেখেছেন। এই হলো মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর। বোঝাতে পারলাম কিনা জানি না, তবে নিজের মতো চেষ্টা করলাম যতটা পারলাম। এরপরেও যদি কোনো বিষয় মিস হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু জানাবে, আমি আবার চেষ্টা করব সেই বিষয়গুলোকে তুলে ধরার। আশা করি পুরো বিষয়টাই কমপ্লিট করেছি। কিছু কিছু অংশ হয়তো বাদ গেছে, আমি এখন বুঝতে পারছি না, তোমরা একটু দেখে নেবে। থ্যাংক ইউ।